বাসায় থাকতে পারলাম না, চলে আসলাম তোমাদের সামনে। আমি মোহাম্মদ সুমন রেজা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এখনকার পর্ব একটি মহা গুরুত্বপূর্ণ পর্ব, কারণ এই পর্বে আমি সরলরেখার তৃতীয় অনুশীলনীর এই যত অঙ্ক আছে সবগুলো অঙ্ক এক পর্বে নিয়ে আসছি। এই ভিডিওটা প্রায় 1 ঘন্টা প্লাস হবে, তাই তোমরা চেষ্টা করবে যে এই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। এবং আমি এই অনুশীলনীর অঙ্কগুলোকে 10টা টাইপে ভাগ করেছি, তো এই 10টা টাইপের প্রতিটা অঙ্কই আমি সমাধান করে দিব। আর তাছাড়া তোমাদের এই চ্যাপ্টারে যে সূত্রগুলো লাগে সেই সূত্রগুলো নিয়েও আলোচনা করব। এই অনুশীলনীতে আমি প্রায় 40টা প্লাস অঙ্ক করিয়েছি 18টা পর্বে। এই 18টা পর্ব তোমরা প্রত্যেকটাই দেখবা। তো এই প্রথম পর্বটা যদিও হাইলাইটস পর্ব, কারণ এই পর্বটা দেখলে তোমার এই চ্যাপ্টার সম্পর্কে সম্পূর্ণ ধারণা তোমার হয়ে যাবে। তাই অবশ্যই এই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা এবং শেষে কি বলি সেই অনুসারে কাজ করো ইনশাল্লাহ। এই অনুশীলনের যতগুলো পর্ব আছে সবগুলো পর্বের লিঙ্ক ডেসক্রিপশনে পাবে, সেইখান থেকে দেখে নিতে পারো। আর এই পর্বটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই এই পর্বটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। সরলরেখা অধ্যায়ের তৃতীয় অনুশীলনীতে মূলত এই সূত্রগুলা কাজে লাগে। যদিও সরলরেখা অধ্যায়ের তৃতীয় অনুশীলনীর মূলত এই দুইটা সূত্রই তোমার ব্যবহৃত হয়, আর এই সূত্রগুলা তোমরা সরলরেখা অধ্যায়ের আগের দুইটা অনুশীলনীতে করে আসছো, আর তাই সবগুলা সূত্রই তোমাকে জানা লাগবে। যদি তুমি এই সূত্রগুলা না জানো তাহলে কিন্তু এই অনুশীলনের অনেক অঙ্কই পারবা না। আর সরলরেখা অধ্যায়ের তৃতীয় অনুশীলনের নাম হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। তো এখন তুমি বলবা যে ত্রিভুজের ক্ষেত্রফল, এ তো আমরা ছোট থেকে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে আসছি, আমরা তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এখানে ভূমি আর উচ্চতা দেওয়া থাকলেই তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। হ্যাঁ, তোমরা এইভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে, বাট এই অনুশীলনীতে যদি ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব সেই নিয়ে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। দেখো, আমরা প্রথমে 1 নং সূত্রটা দেখব। সেটা হলো যে x1 y1 একটা বিন্দুর স্থানাঙ্ক, x2 y2 আরেকটা বিন্দুর স্থানাঙ্ক, x3 y3 আরেকটা বিন্দুর স্থানাঙ্ক। এটা হচ্ছে ভুজ আর এটা হচ্ছে কোটি। দেখো, 3টা বিন্দুর স্থানাঙ্ক যদি দেয়া থাকে তাহলে বিন্দুত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো, 3টা বিন্দু যদি স্থানাঙ্ক দেয়া থাকে তাহলে বিন্দুত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে 1/2। এরপরে নির্ণায়কের চিহ্ন, দুই পাশে দুইটা খাড়া দাগ দিয়ে এরপরে আমরা এ বিন্দুর স্থানাঙ্ক লিখব। যদি প্রথমটা এ, পরেরটা বি এবং পরেরটা যদি সি হয়, তাহলে এই 3টা বিন্দু যদি একটি ত্রিভুজের শীর্ষবিন্দু হয় তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে 1/2। এরপর লিখবো x1 y1, তার মানে আমরা লিখবো x1 y1, এরপর x2 y2, মানে x1 y1, এরপরে হচ্ছে x2 y2, এরপরে হচ্ছে x3 y3, আর এই পাশে 1 1 1 লিখবো। এইটা হচ্ছে নিয়ম। এই নিয়মে কিন্তু আমরা এই সূত্র বসিয়েই কিন্তু আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। আর আরো ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আছে, যে সূত্রগুলো আছে আমি সবগুলাই আলোচনা করব। যদিও এই সূত্রটা কিভাবে এসেছে আমি পরের পর্বে তোমাদের বিস্তারিত আলোচনা করেছি এবং প্রমাণটা দেখিয়েছি। তো এই সূত্রটা অবশ্যই মনে রাখবা। সেটা হলো যে যদি একটা ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকে, সেই 3টা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে 1/2। এরপরে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, এরপরে হচ্ছে x2 y2, x3 y3, আর এই পাশে লিখবা 1 1 1। এরপরে আসো 2 নং সূত্রটা, আমি প্রয়োগগুলোও দেখাবো একটু পরে। দেখো, 2 নং সূত্রটা হচ্ছে a, b, c বিন্দুত্রয় সমরেখ হলে, যদি সমরেখ হয় তাহলে 3টা বিন্দু কিন্তু একই রেখায় অবস্থিত হবে। তাহলে দেখো, বলা আছে যে এ বি সি বিন্দু 3টি যদি সমরেখ হয় তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল 0 হবে। দেখো, কখন সমরেখ হবে? 3টা বিন্দু যদি একই সরলরেখায় অবস্থিত হয় তাহলে বিন্দু 3টি সমরেখ হবে। তাহলে দেখো, ওই বিন্দু 3টি দ্বারা কিন্তু কোনো ত্রিভুজ গঠিত হবে না, তার মানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 0 হবে। দেখো, আমরা একটা সরলরেখার উপর 3টা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এই একটা বিন্দু আছে। যদি একটা সরলরেখার উপর 3টা বিন্দু অবস্থিত হয় তাহলে এই 3টা বিন্দু দ্বারা তুমি কখনোই ত্রিভুজ গঠন করতে পারবে না। তুমি
দেখো তো তিনটা বিন্দু যেহেতু একই সরলরেখার উপর অবস্থিত, তিনটা বিন্দু তুমি যদি মানে ছক কাগজে স্থাপন করলে তো তোমার একটা সরলরেখার পুরোই অবস্থিত হবে, এটা দিয়ে তো কখনো ত্রিভুজ গঠিত হবে না। সুতরাং তিনটা বিন্দু যদি একই সরলরেখার উপর অবস্থিত হয় তাহলে বিন্দু তিনটি দ্বারা কোনো ত্রিভুজ গঠিত হবে না, মানে ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে। তার মানে ক্ষেত্রফল শূন্য হবে। এ বি সি বিন্দুত্রয় সমরেখ হলে, তাহলে যদি সমরেখ হয় তার মানে তিনটা বিন্দু একই রেখার উপর অবস্থিত হবে, তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল গঠিত হবে না, মানে ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে। তার মানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল শূন্য হবে। এখন সুতরাং x1 y1 x2 y2 ও x3 y3 বিন্দু তিনটি সমরেখ হলে, তিনটা বিন্দু যদি সমরেখ হয় মানে একই সরলরেখার উপর অবস্থিত হয়, তাহলে তাদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু শূন্য হবে। তার মানে 1/2। আর বিন্দু তিনটির স্থানাঙ্ক দেখো, এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 1/2। তার মানে হচ্ছে x1 y1, এরপরে হচ্ছে x2 y2, এরপরে হচ্ছে x3 y3, আর এখানে আমরা লিখবো 1 1 1। এটা হচ্ছে দেখো, এই যদি তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে তাদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এইটা। এখন বিন্দু তিনটা যদি সমরেখ হয় মানে একই রেখার উপর অবস্থিত হয় তাহলে তাদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু শূন্য হবে। এখন তোমরা যদি এই 1/2 কে পক্ষান্তর করো মানে 0/1/2 হবে, তার মানে 0 হবে, অথবা উভয় পক্ষকে 2 দ্বারা যদি গুণ করলে এইটা ইকুয়াল টু 0 হবে। সুতরাং আমরা অঙ্ক করার ক্ষেত্রে 1/2 লিখবো না, যদি লিখো সেক্ষেত্রেও সমস্যা নাই, আর যদি না লিখো তাতেও সমস্যা নাই। না লিখলেই আমার মনে হয় সহজ হবে তোমাদের জন্য। দেখো আমি সূত্রটা আবার বলছি, যদি তিনটা বিন্দু সমরেখ হয় তাহলে এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু শূন্য হবে, তার মানে এইটা ইকুয়াল টু 0 হবে। এই সূত্রটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই ব্যবহার করব অঙ্কের প্রয়োজনে। দেখো এই সূত্রগুলা কিন্তু আমি তোমাদের সরলরেখার প্রথম অনুশীলনী এবং দ্বিতীয় অনুশীলনী যখন সমাধান করিয়েছি তখন কিন্তু বিস্তারিত আলোচনা করিয়েছি। তো সরলরেখার প্রথম এবং দ্বিতীয় অনুশীলনীর প্রথম পর্ব যদি তুমি দেখে আসো তাহলে এই সূত্রগুলা আশা করি যে তোমার নখদর্পণে থাকবে। তাই যখন আমার অঙ্ক করার প্রয়োজন হবে তখন আমি এই সূত্রগুলা কিন্তু তোমাদের আলোচনা করে দেব এর মাঝেই। তো দেখো আমরা যে দুইটা সূত্র শিখলাম এই সূত্রেরই আমরা অনেকগুলা অঙ্কের প্রয়োগ দেখব। তো আমার টাইপ 1 হচ্ছে প্রথমে, দেখো বলা আছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো যার শীর্ষবিন্দুগুলি, দেখো 1 নংয়ের একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি ক্ষেত্রফল নির্ণয় করতে বলে তাহলে আমরা প্রথমে 1 নং সমাধান করাবো। দেখো তিনটা শীর্ষবিন্দু যদি দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে 1/2। এরপর হচ্ছে নির্ণায়কের চিহ্ন, দুই পাশে দুইটা খাড়া দাগ দিলে নির্ণায়কের চিহ্ন বোঝায়। এবার আমরা এই প্রথম বিন্দুর স্থানাঙ্ক লিখবো, তার মানে 0 0, এরপরে 6 5 তাই লিখবো 6 5, এরপর -2 4 তাই লিখবো -2 4, আর এখানে লিখবো 1 1 1। এটা নিয়ম অনুসারে আমরা এখানে 1 1 1 লিখবো। এবার দেখো এটাকে ক্যালকুলেশন করে যা হবে তাই হচ্ছে আমার নির্ণয় ত্রিভুজের ক্ষেত্রফল হবে। তো তিনটা বিন্দু যেহেতু স্থানাঙ্ক দেওয়া আছে তাহলে আমার ক্ষেত্রফল নির্ণয়ের আমরা এই সূত্রটাই বসাবো। এখন ক্যালকুলেশন করব। দেখো এই নির্ণায়কের মান আমি নির্ণয় করব। তো দেখো আমার প্রথম সারিতে 0 0 1 মানে দুইটা 0 আর একটা 1 হয়েছে। যদি দুইটা 0 এবং একটা 1 হয় তাহলে 1 যে সারি এবং যে কলামে অবস্থিত সেই সারি এবং কলাম বাদ যায়। বাদ গেলে আমরা যেটা পাবো সেটা লিখবো 1/2 থাকে হচ্ছে 6 আর হচ্ছে -2 5 4। কেন বাদ গেছে? যদি তুমি প্রথম সারি বরাবর বিস্তৃতি করো, প্রথমে যদি 0 নাও তাহলে তো 0 দিয়ে গুণ করলে 0ই হবে, এরপরে এই 0 নিলেও 0 দিয়ে গুণ করলে 0ই হবে, এই 1 নিলে কি এই প্রথম সারি আর তৃতীয় কলাম বাদ যাবে, বাদ গেলে এইটাই থাকবে, 1 দিয়ে গুণ করলে তো এইটাই হবে, তাই আমরা 1 লিখি নাই। এরপরে আমরা পাবো হচ্ছে 1/2, 6 আর 4 যদি গুণ করি তাহলে হয় 24, আর সূত্রের -5 আর -2 গুণ করলে হয় -10, তার মানে মাইনাসে মাইনাসে +10, আর ইকুয়াল টু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 17 বর্গ একক। তাহলে দেখো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম এইটার ক্ষেত্রে। এবার দেখো আমরা এইটার দেখি যে 6,5 -9, -4 -5,0 একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এই তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা 2 নং অঙ্কটা দেখি। ত্রিভুজের ক্ষেত্রফল
ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে। তো ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা 1/2 লিখব প্রথমে, আর এরপরে দুই পাশে দুইটা খাড়া দাগ দিব। এরপরে আমরা এই বিন্দুর স্থানাঙ্ক লিখব। এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 6, 5। এরপরে হচ্ছে -9 -4, তাহলে লিখবো -9 -4। এরপরে লিখবো হচ্ছে -5 0, তাহলে লিখবো -5 0, আর এই পাশে হবে 1 1 1। এখন তুমি ক্যালকুলেশন করো। তুমি যদি প্রথম সারি বরাবর বিস্তৃতি করো, বিস্তৃতি করার পরেও তুমি অ্যান্সার পাবে, অথবা দুইটা 0 একটা 1 বানাও, যেভাবেই তুমি করো কোনো সমস্যা নাই। তো আমরা যে ব্যাপারটা করবো সেটা হলো যে দুইটা 0 আর একটা 1 বানাবো। সবসময় দুইটা 0 আর একটা 1 বানালে ক্যালকুলেশনটা সহজ হয়। আর তো দুইটা 0 আর একটা 1 বানানোর জন্য দেখো আমরা প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করব, করে আমরা প্রথম সারিতে লিখবো। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে হবে 15, আর এটা থেকে এটা বিয়োগ করলে হবে হচ্ছে 9, আর এটা থেকে এটা বিয়োগ করলে হবে 0। এরপর আমরা দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করব, করে আমরা দ্বিতীয় সারিতে লিখব। এটা থেকে এটা বিয়োগ করলে হবে -4, এটা থেকে এটা বিয়োগ করলে হবে -4, আর 1 - 1 সমান হবে 0। আর তৃতীয় সারিতে আমার যা ছিল আমরা তাই লিখব, আমরা সেটাই লিখেছি। দেখো আমরা তৃতীয় কলামে 0 0 1 পেয়েছি, মানে দুইটা 0 আর একটা 1 পেয়েছি। তার মানে 1 যে কলামে অবস্থিত সেই কলাম এবং যে সারিতে অবস্থিত সেই সারি বাদ যাবে। বাদ গেলে আমরা যেটা পাবো সেটা লিখবো 1/2 পাই হচ্ছে 15 9 -4 -4 ইকুয়াল টু আমরা পাবো 1/2। দেখো 15 আর -4 গুণ করলে হয় -60, এরপরে সূত্রের মাইনাস। এবার 9 আর -4 গুণ করলে হয় -36, তার মানে মাইনাসে মাইনাসে +36 ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে -12 পাবো। একবারে লিখে দিলাম -12 পাবো। এখন দেখো আমরা ক্ষেত্রফল পেয়েছি হচ্ছে -12, কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল তো কখনো ঋণাত্মক হতে পারে না। তো আমরা এই ক্ষেত্রে আমরা এর পরম মানটা নিব। দেখো যদি এই যে তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এই তিনটা বিন্দুর স্থানাঙ্ককে যদি আমরা ছক কাগজে স্থাপন করে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিই, মানে ঘড়ির কাঁটা যেদিক ঘুরে তার বিপরীত দিক যদি নেই, তাহলে সবসময় ধনাত্মক আসবে। তো আমরা যদি ঘড়ির কাঁটার দিকে নেই, এই তিনটা বিন্দুকে যদি আমরা ছক কাগজে স্থাপন করার পর ঘড়ির কাঁটার দিকে যদি নেই, তাহলে ঋণাত্মক আসবে, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিলে ধনাত্মক আসবে। তো এখন তুমি বলবা কি এটাকে আমরা ছক কাগজে স্থাপন করব? না, ছক কাগজে স্থাপন করা লাগবে না, ক্ষেত্রফল নির্ণয় করবা। যদি ঋণাত্মক আসে তাহলে সেটা ধনাত্মকটা নিবা, মানে -12 আসছে +12 নিবা। কারণ তুমি যদি ঘড়ির কাঁটার দিকে নাও বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিলে, যদি ঘড়ির কাঁটার দিকে নাও তাহলে ঋণাত্মক হবে, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিলে ধনাত্মক হবে। দুইটার কিন্তু পরম মান একই হবে। এইটার ক্ষেত্রে তুমি যদি ঘড়ি মানে ছক কাগজে স্থাপন করার পর ঘড়ির কাঁটার বিপরীতে নাও তাহলে +12 আসবে, আর ঘড়ির কাঁটার দিকে নিলে -12 আসবে। তো দেখো এইটা কিন্তু যদি 5 আসে তাহলে ঘড়ির কাঁটার দিকে নিলে যদি -5 আসে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিলে +5 আসবে। -10 আসে তাহলে +10 আসবে। একটার ক্ষেত্রে এরকম আসবে, সেক্ষেত্রে পরম মানটা নিতে হবে। পরম মান বলতে মানে মাইনাসটা বাদ দিয়ে আমরা প্লাসটা নিব, মানে মাইনাসটা বাদ দিলে -12 আসে, তাহলে আমরা +12 নিব। তার মানে অ্যান্সার হবে হচ্ছে এর ক্ষেত্রফল। এখানে লিখবো যে ত্রিভুজের ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে না, অতএব নির্ণয় ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 12 বর্গ একক। এটা হচ্ছে অ্যান্সার। সবসময় তুমি এই তিনটা বিন্দু যে তুমি ওই ছক কাগজে স্থাপন করবা তা না, দরকার নাই তোমার। তুমি ক্ষেত্রফল নির্ণয় করবা, নির্ণয় করার পর যদি -12 আসে তাহলে অ্যান্সার হবে +12, যদি -20 আসে তাহলে অ্যান্সার লিখবা হচ্ছে +20। কিসের জন্য? কারণ ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে না, তাই হবে হচ্ছে +12 বর্গ একক। মানে তুমি ঘড়ির কাঁটার দিকে নিলে যদি ঋণাত্মক যে যা আসবে, ঘড়ির কাঁটার বিপরীতে নিলে ধনাত্মক তাই আসবে, একই মান আসবে, শুধু ধনাত্মক ঋণাত্মক এরকম আসবে। তো সেই জন্য আমরা এগুলা বিন্দুগুলা ছক কাগজে স্থাপন না করে আমরা সরাসরি সবসময় ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল বের করার পরে যদি ঋণাত্মক আসে সেটা ক্ষেত্রে আমরা ধনাত্মক নিব। সবসময় মনে রাখবা এটা, তাহলেই হবে। মানে -12 আসছে +12 নিব।
তো আশা করি কথাগুলো বুঝতে পেরেছো। তো এইভাবে ক্ষেত্রফল নির্ণয় করা যায়। তাছাড়া তোমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতেও ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র পড়ছো, যদিও সেই সূত্রকে আমি বলি তরমুজ কাটা পদ্ধতি, মানে এই যে এইভাবে কাটতে হয়, পরে আবার এইভাবে কাটতে হয়। তো তরমুজ কাটা পদ্ধতিটাও আমি একটু দেখাই দিচ্ছি। সেটা হলো যে আমরা এই 3 রঙের ক্ষেত্রে তরমুজ কাটা পদ্ধতিটা দেখবো যে কিভাবে আসলে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এই 3টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হলো 1/2 লিখবো। এরপরে আমরা এই বিন্দুর স্থানাঙ্ক লিখবো -4 3, এরপরে হচ্ছে -1 -2, এরপরে হচ্ছে 3 -2। আমি প্রথম বিন্দুর স্থানাঙ্ক এভাবে লিখছি, এরপর দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক, এরপর তৃতীয় বিন্দুর স্থানাঙ্ক। প্রথম বিন্দুর স্থানাঙ্কটা আরেকবার আমরা লিখবো, সেটা হলো -4 আর 3 লিখবো। এবার দেখো এটার ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হলো যে 1/2। এখন আমার দেখো এই বরাবর হচ্ছে গুণ হবে, মানে তরমুজ কাটার মতো, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ হবে। তার মানে আমার গুণ করে আমরা লিখবো, যদি লিখি তাহলে কত পাই দেখো, সেটা হলো যে এটার সাথে এটা গুণ করব, গুণ করলে হয় +8। এরপরে এটার সাথে এটা গুণ করব, প্লাস এটার সাথে এটা গুণ করব, প্লাস এটার সাথে এটা গুণ করব, তার মানে প্লাস হবে, এইটার সাথে এটা গুণ করলে 2 হবে, এরপরে প্লাস এটার সাথে এটা গুণ করলে হবে হচ্ছে 9 হবে। আর এরপরে যখন আমরা এবার গুণ করবো হচ্ছে দেখো এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো, মাইনাস করবো কিন্তু, তার মানে এটার সাথে এটা গুণ, প্লাস এটার সাথে এটা গুণ, প্লাস এটার সাথে এটা গুণ, মাইনাস এটার সাথে এটা গুণ, মাইনাস এটার সাথে এটা গুণ, মাইনাস এটার সাথে এটা গুণ। এই বরাবর যখন গুণ করবো তখন প্লাস, আর এই বরাবর যখন গুণ করবো তখন হচ্ছে মাইনাস। তার মানে এরপরে মাইনাস হবে, এটার সাথে এটা গুণ করলে -3 হয়, তার মানে মাইনাসে মাইনাসে +3। এরপরে মাইনাস এটার সাথে এটা গুণ করলে হবে হচ্ছে -6, তার মানে মাইনাসে মাইনাসে +6 হবে। এরপরে মাইনাস এটার সাথে এটা গুণ করলে 8 হবে। দেখো এইভাবে যে এটার সাথে এটা গুণ, প্লাস এটার সাথে এটা গুণ, প্লাস এটার সাথে এটা গুণ, মাইনাস এটার সাথে এটা গুণ, মাইনাস এটার সাথে এটা গুণ, মাইনাস এটার সাথে এটা গুণ, যা হবে সেইটাই যেটা হবে এখানে ক্যালকুলেশন করলে যা পাবা তাই হবে তোমার ক্ষেত্রফল। এই ক্ষেত্রেও যদি তুমি ঋণাত্মক পাও তাহলে বলবা যে ত্রিভুজের ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে ধনাত্মক মানটাই নেবা। এই পদ্ধতি, এই তরমুজ কাটা পদ্ধতিতে তুমি চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে পারবা। যদি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে একইভাবে এইভাবে তুমি ক্ষেত্রফল বের করতে পারবে। তাছাড়া পঞ্চভুজের বের করতে পারবে, ষষ্ঠভুজের বের করতে পারবে, সপ্তম ভুজের বের করতে পারবে। যদি 8টা ভুজ থাকে, মানে 8টা বাহু দেওয়া থাকে, এবং অষ্টভুজ যদি থাকে তাহলে অষ্টভুজের যদি শীর্ষবিন্দুগুলি যদি 8টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে এই পদ্ধতিতে তুমি খুব সহজেই ক্ষেত্রফল বের করতে পারবে। তবে ক্ষেত্রফল বের করার জন্য এই অনুশীলনের ক্ষেত্রে তুমি এই সূত্র ব্যবহার করতে পারো, আবার এই সূত্র ব্যবহার করতে পারো। তবে এই সূত্রটা ব্যবহার করাই সবচেয়ে উত্তম হবে। আমি যদিও সব অঙ্ক করার ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করছি, দেখবা যে আমি যখন অঙ্ক করাচ্ছি এই সূত্রেই ব্যবহার আমি তোমাদের দেখাচ্ছি। তবে তুমি এই পদ্ধতিতে ব্যবহার করলে যা অ্যান্সার পাবা এই পদ্ধতি ব্যবহার করলে একই অ্যান্সার পাবা। এখন আমি তোমাদের 2 নাম্বার টাইপ নিয়ে আলোচনা করব। এই অনুশীলনীকে আমি কয়েকটা টাইপে ভাগ করেছি। সেই 2 নাম্বার টাইপে কি টাইপের অঙ্ক আসতে পারে দেখো, বলা আছে a,0, 0,b এবং 1,1 বিন্দু 3টি সমরেখ হলে দেখাও যে 1/a + 1/b = 1। তো এইখানে আমি 3টা অঙ্ক লিখছি। এই টাইপের অনেকগুলো অঙ্ক আছে, 8-10টা অঙ্ক আছে। দেখো 3টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বলা আছে বিন্দু 3টি যদি সমরেখ হয় তাহলে দেখাও যে এইটা = 1 দেখাতে হবে। তো আমি কিন্তু সূত্র লিখছি যে ABC বিন্দু ত্রয় সমরেখ হলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল 0 হবে। দেখো যদি 3টা বিন্দু সমরেখ কখন হবে, যখন 3টা বিন্দু একই সরলরেখার উপর অবস্থিত হবে। 3টা বিন্দু যদি একই সরলরেখার উপর অবস্থিত হয়, দেখো 3টা বিন্দু 1টা 2টা 3টা, এই 3টা বিন্দু যদি একই সরলরেখার উপর অবস্থিত হয় তাহলে বিন্দুত্রয় কিন্তু সমরেখ হবে। কেন? 3টা বিন্দু যদি একই রেখার উপর অবস্থিত হয়, এদের এই 3টা বিন্দু দ্বারা কোনো ত্রিভুজ গঠিত হবে না। তার মানে ত্রিভুজ গঠিত না হলে ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। তার মানে আমরা এই 3টা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল = 0 লিখব। তার মানে দেখো এত এত ও এত বিন্দু 3টি সমরেখ যদি হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল = 0 হবে। তাহলে লিখবো হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল = 0। তার মানে 1/2 ত্রিভুজের ক্ষেত্রফল আমরা লেখার ক্ষেত্রে 1/2 লিখি, তবে 1/2 না লিখলেও সমস্যা ছিল না। দেখো এরপর লিখবো a 0, এরপরে 0 b, এরপরে 1 1, আর এখানে লিখবো 1 1 1 = 0।
লিখবো এত এত এবং এত বিন্দু তিনটি সমরেখ হলে এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু 0। এই 1/2 লিখলেও হয়, না লিখলেও সমস্যা নেই, কারণ 1/2 আমরা উভয় পক্ষকে 2 দ্বারা যদি গুণ করি তাহলে 2 কেটে যায়, কেটে গেলে এইটা ইকুয়াল টু 0 হয়। তাই 1/2 এরপর থেকে আমরা লিখবো না, তোমরা মনে রেখো। তো এখন আমরা এটারে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে 1/a প্লাস 1/b ইকুয়াল টু 1 তৈরি করব। তো দেখো এই ক্ষেত্রে আমরা যে কোনো সারি বা কলাম বরাবর বিস্তৃতি করতে পারি, অথবা আমরা দুইটা 0 একটা 1 আনার চেষ্টা করব। তো আমরা দুইটা 0 আর একটা 1 আনার চেষ্টা করব। এই জন্য আমরা দেখো প্রথম সারি থেকে আমরা দ্বিতীয় সারি বিয়োগ করব। বিয়োগ করলে আমরা কি পাই দেখো, এটা থেকে এটা বিয়োগ করলে এ হয়, এটা থেকে এটা বিয়োগ করলে মাইনাস বি হয়, 1 - 1 = 0। দেখো আমরা প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করে প্রথম সারিতে লিখছি। এবার দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করে দ্বিতীয় সারিতে লিখবো। এটা থেকে এটা বিয়োগ করলে হবে -1, এটা থেকে এটা বিয়োগ করলে হবে b - 1, এটা থেকে এটা বিয়োগ করলে 0 হবে। আর তৃতীয় সারিতে আমার যা আছে আমি তাই লিখছি, এটা ইকুয়াল টু 0। আর 1/2 লিখি নাই, কারণ উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করলে এখানে 2 আর 2 কাটা, 0 আর 2 গুণ করলে হয় 0ই হয়, এটা হবে। এখন দেখো আমার তৃতীয় কলামে 0 0 1 হয়েছে, দুইটা 0 আর একটা 1 হলে 1 যে সারিতে অবস্থিত সেই সারি এবং যে কলামে অবস্থিত সেই কলাম আমরা বাদ দিতে পারি। তাহলে বাদ দিলে আমরা লিখতে পারি বা a - b আর -1 b - 1, এইটা ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি। এখন আমরা এটা ক্যালকুলেশন করব, এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ হবে, তার মানে আমরা লিখতে পারি এটার সাথে এটা গুণ করলে হবে হচ্ছে এ বি মাইনাস এ, এবার সূত্রের মাইনাস, এবার এটার সাথে এটা গুণ করলে হবে হচ্ছে বি ইকুয়াল টু 0। তাহলে আমরা পাই বা আমরা এই লাইন থেকে একবারে লিখতে পারি a প্লাস বি ইকুয়াল টু প্লাস এ বি। তার মানে আমরা এ বিটারে পক্ষান্তর করছি এবং উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করছি, গুণ করলে এইটা পাবো। এবার উভয় পক্ষকে আমরা যদি এ বি দ্বারা ভাগ করি তাহলে বি ভাগ এ বি ইকুয়াল টু হবে 1/a প্লাস এ ভাগ এ বি করলে হবে 1/b ইকুয়াল টু এ বি ভাগ এ বি ইকুয়াল টু 1 হবে। এইটাই কিন্তু আমার দেখো দেখাতে বলেছে, তাহলে দেখানো হলো। দেখো কত সহজেই অঙ্কগুলা হয়ে যাবে, যদি তুমি একটু মানে সচেতন হও, দেখবা যে এই অনুশীলনী তোমার কাছে অনেক সহজ। এরপরে দেখো 4-এর 2 বললো এর মান কত হলে এ এত, বি এত এবং সি এত বিন্দুত্রয় সমরেখ হবে। লিখবো হচ্ছে এত এত এবং এত বিন্দুত্রয় সমরেখ হলে, যদি সমরেখ হয় তাহলে আমরা এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 0 হবে। তাহলে আমরা দেখো আমরা ক্ষেত্রফল বের করব, তার মানে এই ক্ষেত্রে কিন্তু আমরা হাফ লিখবো না, আমি বলছিলাম আগে যে হাফ লিখবো না, হাফ লিখি নাই। এরপরে দেখো এ বিন্দুর স্থানাঙ্ক এ 2 - 2a, এরপর হচ্ছে 1 - a 2a, এরপর হচ্ছে -4 - a আর 6 - 2a, আর এখানে লিখবো 1 1 1, এইটা ইকুয়াল টু 0 লিখবো। এখন আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে এ সমান যা মান পাবো সেটাই হবে হচ্ছে অ্যান্সার। তো এই অঙ্কটার একটু ক্যালকুলেশনে অনেকের সমস্যা হয়, বাট আমি মনে করি যে তুমি যদি দুইটা 0 আর একটা 1 বানাও সেক্ষেত্রে তোমার ক্যালকুলেশনের সুবিধা হবে। তো আমরা সেরকমই করব, সেটা হলো যে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করব, করে আমরা প্রথম সারিতে লিখব। এটা থেকে এটা বিয়োগ করলে আমার আসবে হচ্ছে 2a - 1, এটা থেকে এটা বিয়োগ করলে আসবে হচ্ছে 2 - 4a, এটা থেকে এটা বিয়োগ করলে 0 আসবে। এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে 5 হবে, এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে হবে হচ্ছে 4a - 6, এটা থেকে এটা বিয়োগ করলে 0 হবে। আর এই তৃতীয় সারিতে যা আছে তাই লিখবো ইকুয়াল টু 0। দেখো আমি কি করেছি সেটা হলো প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করছি, করে আমরা প্রথম সারিতে লিখছি, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করছি, করে আমরা দ্বিতীয় সারিতে লিখছি, আর তৃতীয় সারিতে যা ছিল তাই লিখছি। এবার দেখো আমরা তৃতীয় কলামে পেয়েছি 0 0 1, আর তার মানে 0 0 1 পেয়েছি, তার মানে যদি 0 0 1 পাই সেক্ষেত্রে 1 যে সারি এবং কলামে অবস্থিত সেই সারি এবং কলাম বাদ যাবে। তার মানে 1 হচ্ছে তৃতীয় সারিতে অবস্থিত এবং তৃতীয় কলামে অবস্থিত, তৃতীয় সারি এবং তৃতীয় কলাম আমি বাদ দিয়ে লিখবো। আর যদি লিখি তাহলে পাই বা 2a - 1, আর এখানে পাবো 2 - 4a, আর এখানে পাবো 5 4a - 6 ইকুয়াল টু 0। এখন দেখো এটার সাথে এটা গুণ হবে, মাইনাস এটার সাথে এটা গুণ হবে, তাহলে আমরা লিখতে পারি বা 2a - 1 ইন্টু 4a - 6,
এবার সূত্রের মাইনাস 5 দিয়ে এটারে গুণ হবে, তারপরে 5 ইন্টু 2 মাইনাস 4a ইকুয়াল টু 0। এখন আমরা ক্যালকুলেশন করব। যদি ক্যালকুলেশন করার জন্য আমরা এখন বাংলা গুণ করে দিব, মানে এইটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করব। তাহলে আমরা গুণ করলে পাই হচ্ছে, দেখো এটার সাথে এটা গুণ করলে পাবো হচ্ছে 8a স্কোয়ার, আর এটার সাথে এটা গুণ করলে পাবো মাইনাস 12a, এটার সাথে এটা গুণ করলে মাইনাস 4a, -1 আর -6 গুণ করলে হয় +6, আর মাইনাস এবার হবে হচ্ছে 10, আর প্লাস হবে হচ্ছে 20a ইকুয়াল টু 0, বা আমরা লিখতে পারি হচ্ছে 8a স্কোয়ার, এই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে প্লাস 4a, আর এই ক্ষেত্রে পাবো হচ্ছে -4 ইকুয়াল টু 0। আমরা এখন উভয় পক্ষকে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে হয় 2a স্কোয়ার আর প্লাস a -1 ইকুয়াল টু 0। আমরা 4 দ্বারা ভাগ করছি। এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করার জন্য, এইটুককে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা মিডিল টার্ম করব। তাহলে লিখতে পারি 2a স্কোয়ার প্লাস 2a মাইনাস a -1 ইকুয়াল টু 0, বা আমরা 2a যদি কমন নেই তাহলে হবে a প্লাস 1, আর -1 কমন নিলে হবে a প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা পাই, বা a প্লাস 1 যদি কমন নেই এইটা এবং এইটার থেকে, তাহলে থাকবে 2a মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা পাবো হচ্ছে, অতএব এর মান পাবো হচ্ছে -1 আর 1/2। তার মানে আমরা এর মান পেলাম -1 আর 1/2। এটা হচ্ছে অ্যান্সার। বলা হয়েছিল যে এর মান কত হলে এত এত এবং এত বিন্দুত্রয় সমরেখ হবে। তো আমরা এর মান পেয়ে গেছি, অ্যান্সার চলে আসছে। আশা করি যে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে দেখো 4-এর 3, এত এত এবং এত বিন্দু তিনটি সমরেখ হলে কে এর মান নির্ণয় করো। একইভাবে করলেই পারবে, তুমি নিজে নিজে চেষ্টা করো। এছাড়াও তোমাদের পাঠ্য বইতে আরও কিছু কিন্তু এই টাইপের অঙ্ক আছে সমরেখ সম্পর্কিত, সেই অঙ্কগুলো প্র্যাকটিস করো, সেক্ষেত্রে তোমার জন্য অনেক ভালো হবে। এখন আমি 3 নং টাইপের অঙ্ক সমাধান করাবো, যদিও 3 নং টাইপ 2 নং টাইপের মতোই। 3 নং টাইপ হচ্ছে একই সরলরেখায় অবস্থিত হলে। তো সেই ক্ষেত্রে আমরা অঙ্কগুলা কি করব, দেখো আমি 2টা অঙ্ক লিখছি, আরও কয়েকটা অঙ্ক তোমাদের পাঠ্য বইতে আছে। সেটা হলো বলা আছে x, y বিন্দুটি 5,3 এবং -2, -4 বিন্দু দুটির সংযোগ সরলরেখার ওপর অবস্থিত হলে দেখাও যে x y -2 ইকুয়াল টু 0। দেখো x, y বিন্দুটি এত এবং এত বিন্দু দুটি সংযোগ সরলরেখার ওপর অবস্থিত, মানে দেখো এই দুইটা বিন্দুর সংযোগ সরলরেখা, এই সংযোগ সরলরেখা মনে করো, এই সংযোগ সরলরেখার উপর এই বিন্দুটি কিন্তু অবস্থিত। যদি এই বিন্দুটি অবস্থিত হয় তাহলে 3টা বিন্দু একই সরলরেখার উপর অবস্থিত হবে। তার মানে বলবো এত এত এবং এত বিন্দু তিনটি একই সরলরেখার উপর অবস্থিত হলে, একই সরলরেখার উপর অবস্থিত হলে কি হবে বলতো, এদের দ্বারা কোনো ত্রিভুজ গঠিত হবে না। ত্রিভুজ গঠিত না হলে কি হবে, এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, 0 হবে। তার মানে আমরা সমরেখ হওয়ার যে শর্ত, একই সরলরেখার উপর অবস্থিত হলে একই শর্ত হবে। তার মানে এই 3টা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল আমরা 0 লিখব। তার মানে যে আমরা 5-এর 1 নং সমাধান করাচ্ছি। তাহলে এদের এই 3টা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল আমরা 0 লিখব। এটা ইকুয়াল টু 0 লিখব। যেহেতু এখানে ইকুয়াল টু 0 লিখছি তাই 1/2 না লিখলেও সমস্যা নাই। এরপরে দেখো আমার এখানে আছে x, y, এরপরে হচ্ছে 5, 3, এরপরে হচ্ছে -2 আর -4, আর এখানে হচ্ছে 1, 1, 1। এখন তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এই তোমার যেটা দেখাতে বলেছে সেটা চলে আসবে। তাহলে দেখো আমরা লিখতে পারি, বা আমরা 2টা 0 আর একটা 1 বানাবো। এই জন্য প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করব, করে প্রথম সারিতে লিখবো। এটা থেকে এটা বিয়োগ করলে হবে x -5, এটা থেকে এটা বিয়োগ করলে হবে y -3, এটা থেকে এটা বিয়োগ করলে 0 হবে। এবার এটা থেকে এটা বিয়োগ করব, করে আমরা দ্বিতীয় সারিতে লিখব, মানে দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করব, করে দ্বিতীয় সারিতে লিখব। শুধু একটা বিয়োগ করলে হবে না, এই ভুক্তির সাথে এই ভুক্তি যদি বিয়োগ করো তাহলে হবে না, বিয়োগ করতে হবে সবগুলোর সাথে। এটার সাথে এটা বিয়োগ করতে হবে, এটার সাথে এটা বিয়োগ করতে হবে, এটার সাথে এটা বিয়োগ করতে হবে। তার মানে এটার সাথে এটা বিয়োগ করলে 7 হবে, এটার সাথে এটা বিয়োগ করলে 7 হবে, এটার সাথে এটা বিয়োগ করলে 0 হবে। আর তৃতীয় সারিতে যা ছিল আমরা তাই লিখবো, এইটা ইকুয়াল টু 0। দেখো আমরা কি করছি, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করছি, করে আমরা প্রথম সারিতে লিখছি। দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করছি, করে আমরা দ্বিতীয় সারিতে লিখছি। আর তৃতীয় সারি যা ছিল তাই আছে। দেখো আমরা এটা কেন করছি, কারণ 2টা 0
আর একটা 1 বানানোর জন্য। দেখো এখানে আমরা তৃতীয় কলামে 0 0 1 পেয়েছি, তাহলে 1 যে সারি এবং কলামে অবস্থিত সেই সারি এবং কলাম আমরা বাদ দিতে পারি, তার মানে বাদ দিয়ে দিব। বাদ দিলে আমরা পাবো হচ্ছে বা x মাইনাস 5 আর y মাইনাস 3 আর 7 7 এইটা ইকুয়াল টু আমরা 0 পাবো। এবার আমরা এইটার সাথে এটা গুণ করব, যদি এটার সাথে এটা গুণ করি তার মানে হবে হচ্ছে 7x মাইনাস 35। এবার সূত্রের মাইনাস এটার সাথে এটা গুণ করব, আর তার মানে 7y এটার সাথে এটা গুণ হবে, কিন্তু আগে মাইনাস ছিল, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস 21 হবে ইকুয়াল টু 0। তাহলে আমরা পাই বা 7x মাইনাস 7y, আর এক্ষেত্রে পাবো মাইনাস 14 ইকুয়াল টু 0। উভয় পক্ষকে যদি আমরা 7 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো x মাইনাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0। দেখো এইটাই কিন্তু আমার দেখাতে বলেছে, তাহলে লিখবো দেখানো হলো। দেখো কত সহজেই অঙ্কগুলো হয়। এরপরে দেখো 5-এর 2 নং বলা আছে কে এর মান কত হলে এত এত এবং এত বিন্দু তিনটি একই সরলরেখার উপর অবস্থান করবে। তার মানে যে ব্যাপারটা, এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু 0 লিখবে, লিখে ক্যালকুলেশন করলেই তুমি কে এর মান পেয়ে যাবে। কারণ বলা আছে একই সরলরেখার উপর এই তিনটা বিন্দু অবস্থান করবে, তাহলে একই সরলরেখার উপর যদি অবস্থান করে সেক্ষেত্রে ওই তিনটা বিন্দু দ্বারা কোনো ত্রিভুজ গঠিত হবে না, তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। তার মানে এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু 0 লিখবে, লিখে ক্যালকুলেশন করলেই কে এর মান পেয়ে যাবে। এখন আমি 4 নং টাইপের অঙ্ক সমাধান করাবো। দেখো 4 নম্বর টাইপের আমি 2টা অঙ্ক লিখছি, এরকম আরও 7-8টা অঙ্ক আছে। দেখো এই অঙ্কগুলো কিন্তু আমি প্রত্যেকটাই আলাদা আলাদা পর্বে সমাধান করে দিয়েছি, তো ওই পর্বগুলো দেখতে পারো, অথবা এখন আমি একটু শর্ট নিয়মে করতেছি, একটু দ্রুত করাচ্ছি যাতে তোমাদের পরীক্ষার আগে বা ভর্তি পরীক্ষার আগে তোমাদের প্রিপারেশন হয়ে যায় বা তোমরা শর্ট টাইমে দেখতে পারো, এই জন্য আমি করাচ্ছি। আর এগুলো বিস্তারিত আমি পর্ব বাই পর্ব করিয়েছি, এই ভিডিওর নিচে কিন্তু প্রতিটা পর্বের লিঙ্ক পাবে, যদি পারো সেই পর্বগুলোও দেখতে পারো। দেখো 6-1 বলা আছে একটি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি এ এত, বি এত, সি এত এবং এর ক্ষেত্রফল 6 বর্গ একক হলে দেখাও যে x প্লাস ওয়াই ইকুয়াল টু 15। দেখো একটি ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এখন বলা আছে ওই ত্রিভুজের ক্ষেত্রফল 6 বর্গ একক। তাহলে বলা আছে যে প্রমাণ করো যে x প্লাস ওয়াই ইকুয়াল টু 15। তাহলে ত্রিভুজের যে শীর্ষবিন্দু 3টা দেওয়া আছে সেই 3টা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো। ক্ষেত্রফল সমান 6 লিখবো, লিখে ক্যালকুলেশন করলেই তোমার কাঙ্ক্ষিত প্রমাণ চলে আসবে। তাহলে এই 3টা বিন্দু দ্বারা আমরা যদি ক্ষেত্রফল বের করি, মানে এই 3টা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হবে 1/2। আর দেখো 1/2 এরপরে আমরা নির্ণয়কের চিহ্ন দিয়েছি, এরপরে হচ্ছে x y, এরপরে হচ্ছে 1 2, তাহলে লিখবো 1 2, এরপরে 2 1, তাহলে 2 1 লিখবো, আর এই পাশে লিখবো 1 1 1। দেখো এটা ত্রিভুজের আমরা ক্ষেত্রফল পেয়েছি, তাহলে এই 3টা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এইটা। এবার এই ক্ষেত্রফল সমান কত হবে 6, তার মানে এই ক্ষেত্রফল ইকুয়াল টু 6 লিখবো। এবার ক্যালকুলেশন করলে কিন্তু আমার কাঙ্ক্ষিত প্রমাণ চলে আসবে। তো আমরা দেখো উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করবো যাতে এই 2 কাটা যায়, তাহলে 2 দ্বারা গুণ করলে 2 আর 2 কাটা, এখানে 1 থাকে, 1 এর সাথে এটা গুণ করলে এইটাই হবে, আর ইকুয়াল টু 6 এর সাথে 2 গুণ করলে হবে হচ্ছে 12। এখন আমরা যে কোনো সারি বা কলাম বরাবর বিস্তৃতি করতে পারি, অথবা 2টা 0 আর একটা 1 তৈরি করতে পারি। তাহলে এই জন্য আমরা প্রথম সারির থেকে আমরা দ্বিতীয় সারি বিয়োগ করব, করে আমরা প্রথম সারিতে লিখব। তাহলে এটার থেকে এটা বিয়োগ করলে হবে x মাইনাস 1, এটার থেকে এটা বিয়োগ করলে হবে y মাইনাস 2, এটার থেকে এটা বিয়োগ করলে হবে হচ্ছে 0। এবার দেখো আমরা দ্বিতীয় সারির থেকে তৃতীয় সারি বিয়োগ করে দ্বিতীয় সারিতে লিখব। তাহলে দেখো এটা থেকে এটা বিয়োগ করলে হবে -1, এটা থেকে এটা বিয়োগ করলে হবে 1, এটা থেকে এটা বিয়োগ করলে হবে হচ্ছে 0। এবার আমার তৃতীয় সারিতে যা আছে আমরা তাই লিখব, এটা ইকুয়াল টু 12 পাই। দেখো আমরা দ্বিতীয় সারির থেকে তৃতীয় সারি বিয়োগ করছি, করে দ্বিতীয় সারিতে লিখছি, আর প্রথম সারির থেকে দ্বিতীয় সারি বিয়োগ করে প্রথম সারিতে লিখছি, আর একই সাথে আমরা উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করছি। এখন দেখো আমার তৃতীয় কলামে 0 0 1, মানে 2টা 0 আর একটা 1 হলে 1 যে সারি এবং যে কলামে অবস্থিত সেই সারি এবং কলাম আমরা বাদ দিতে পারি। বাদ দিলে আমরা পাবো হচ্ছে, দেখো এটার সাথে এটা গুণ হবে, মাইনাস এটার সাথে এটা গুণ হবে, আর তার মানে হবে হচ্ছে x মাইনাস 1। এবার সূত্রের মাইনাস এটার সাথে এটা গুণ হবে, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস হবে, তার মানে হবে y মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 12। তাহলে আমরা পাই বা x প্লাস ওয়াই
ইকুয়াল টু পাবো হচ্ছে আমরা 15 পাবো। দেখো এইটাই কিন্তু আমার দেখাতে বলেছিল, তাহলে লিখবো দেখানো হলো। কত সহজ দেখো, তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ওই তিনটা বিন্দু দ্বারা যে ত্রিভুজ গঠিত হবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 6 বর্গ একক বলা আছে। তাহলে আমরা ওই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো, ক্ষেত্রফল সমান আমরা 6 লিখবো, লিখে আমরা ক্যালকুলেশন করলেই আমার যেটা প্রমাণ করতে বলছে সেই প্রমাণ চলে আসবে। এরপরে আসো 6-2, দেখো যদি এ এত বি এত সি এত বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল 19 সমস্ত 1/2 বর্গ একক হয়, তবে টি এর মান নির্ণয় করো। তাহলে এই তিনটা বিন্দু দ্বারা তোমরা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বের করবে, সেই ক্ষেত্রফল ইকুয়াল টু এইটা লিখবে, লিখে ক্যালকুলেশন করলেই টি এর মান পেয়ে যাবে। আশা করি যে এই টাইপের যে অঙ্কই আসুক তুমি পারবে। এখন আমি টাইপ 5 মানে 5 নম্বর টাইপের অঙ্ক সমাধান করাবো। দেখো বলা আছে এবিসি ত্রিভুজের এ বি সি শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে এত এত ও এত, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজটির ক্ষেত্রফল আশা করি তোমরা নির্ণয় করতে পারবে, এবং এর সাহায্যে এ থেকে বিসি এর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা যদি চিত্রটা অঙ্কন করি, এ বিসি একটা ত্রিভুজ অঙ্কন করলাম। এই ত্রিভুজ অঙ্কন করার পরে দেখো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। আর দেখো এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে 5,6, তাহলে লিখবো 5,6। বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -9,1, আর সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে -3,-1 দেওয়া আছে। এখন বলা আছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা প্রথম অংশ আগে করি। দেখো ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তাহলে তো ক্ষেত্রফল আমরা সহজেই নির্ণয় করতে পারবো, সেটা হলো 1/2। এরপরে দেখো আমরা 5 6, তার মানে 5 6, এরপর -9 1, তাহলে লিখবো -9 1, আর এরপরে হচ্ছে -3 -1, আর এর পাশে হচ্ছে 1 1 1। এখন তুমি যদি এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে পাবে 29 বর্গ একক। এই ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করবা, তো আশা করি তুমি ক্যালকুলেশন করলে পারবে। এরপরে দেখো আমার দ্বিতীয় অংশে বলা আছে এর সাহায্যে এ বিন্দু থেকে বিসি এর ওপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে আমার এই এ বিন্দু থেকে বিসি এর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, মানে এডি নির্ণয় করতে হবে। বলা আছে এ থেকে বিসি এর ওপর, দেখো বিসি এর ওপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। লম্বের দৈর্ঘ্য হচ্ছে এডি, মানে আমরা এডি সমান নির্ণয় করব। তো এডি সমান নির্ণয় করার জন্য দেখো আমরা আগে বিসি বের করবো, মানে বি এবং সি এর মধ্যবর্তী দূরত্ব বের করব। দেখো আমরা জানি x1 y1 ও x2 y2 বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল টু √অফ x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, মানে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে √অফ ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তরের বর্গ। তাহলে দেখো আমরা দ্বিতীয় অংশ করব। তো দ্বিতীয় অংশ করার জন্য আমরা আগে বের করব হচ্ছে বিসি, বি এবং সি এর মধ্যবর্তী দূরত্ব বের করব। তাহলে বিসি ইকুয়াল টু কত হবে, √অফ ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তরের বর্গ। তার মানে এইটা মাইনাস এইটা, মানে -9, তার মানে -9 -3, তার মানে +3, এরপরে হোল স্কয়ার হবে প্লাস কোটিদ্বয়ের অন্তরের বর্গ, তার মানে 1 1 -1, তার মানে +1, এরপরে হোল স্কয়ার হবে। তাহলে আমরা কত পাবো, এই ক্ষেত্রে পাবো হচ্ছে √অফ 40 পাবো। তাহলে আমরা √অফ 40 পেয়েছি, বিসি পেয়েছি, বি এবং সি এর মধ্যবর্তী দূরত্ব পেয়েছি। এখন আমার এডি সমান বের করতে হবে। এখন দেখো তো আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান কত পাবো। দেখো তো আমরা এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান কি জানি, ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা ছোটকালে যে সূত্রটা পড়ছি সেই সূত্রটা লিখবো, যে আমরা জানি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি হচ্ছে বিসি, তাহলে ভূমি লিখবো বিসি, আর উচ্চতা হচ্ছে এডি, তার মানে আমার এই এডি সমান নির্ণয় করতে হবে। এবার দেখো বা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা পেয়েছি, প্রথম অংশে পেয়েছি 29, তাহলে লিখবো 29 ইকুয়াল টু 1/2 ইন্টু বিসি। দেখো বিসি সমান আমরা পেয়েছি √অফ 40 ইন্টু এডি। এখান থেকে ক্যালকুলেশন করে এডি সমান বের করো, এডি সমান যা আসবে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। দেখো আমার অঙ্কটা হয়ে গেছে। দেখো দ্বিতীয় অংশে বলা আছে এই এবিসি ত্রিভুজের এ বিন্দু হতে বিসি এর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করো, মানে এডি সমান আমাকে বের করতে হবে।
তাহলে দেখো আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান কি জানি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ গুণ ভূমি, ভূমি হচ্ছে বিসি আর উচ্চতা হচ্ছে এডি। তো এই এডি সমান আমার নির্ণয় করতে হবে। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা প্রথম অংশে পেয়েছি 29, আর বিসি দেখো বিসি সমান আমরা পেয়েছি হচ্ছে √40, তাহলে √40 লিখছি, আর এই এডি। এখন আমরা এডি সমান বের করব, ক্যালকুলেশন করে যা হবে সেটাই হবে আমার এ বিন্দু হতে বিসি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। এই অঙ্কগুলা প্রায় একই রকমের, তাই এই অঙ্কগুলোকে আমি টাইপ 6 দিয়েছি। দেখো বলা আছে কোন ত্রিভুজের শীর্ষবিন্দু এত 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 হলে তার ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এখন ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আশা করি যে তোমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। এখন বলা আছে এর মান কত হলে বিন্দুগুলি সমরেখ হবে। তাহলে প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, এরপরে বলা আছে এর মান কত হলে বিন্দুগুলি সমরেখ হবে। সমরেখ হওয়ার শর্ত হচ্ছে যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান 0 হবে। তার মানে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। এবার ত্রিভুজের ক্ষেত্রফল সমান 0 লিখব, লিখলে আমরা এর মান পেয়ে যাব, কারণ বলা আছে এর মান কত হলে বিন্দুগুলি সমরেখ হবে। সমরেখ হওয়ার শর্ত হচ্ছে এই 3টা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল = 0 হবে। আমরা এই 3টা বিন্দু দ্বারা গঠিত যে ত্রিভুজের ক্ষেত্রফল পাবো, ওই ক্ষেত্রফল সমান আমরা 0 লিখব, লিখে ক্যালকুলেশন করলে এর মান চলে আসবে, তাহলে আমার অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা এত এত এবং এত বিন্দুগুলি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে 1/2। এরপরে দেখো আবার এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2 - 1, তাহলে লিখবো 2 - 1, আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে a+1 আর হচ্ছে a-3 লিখলাম। এবার সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে a+2 আর হচ্ছে a, আর এখানে লিখবো 1 1 1। তো আগের অঙ্কগুলোর মতোই এখন আমরা এই নির্ণায়কের মান বের করব। এর জন্য আমরা যে কোনো সারি বা কলামে 2টা 0 বা একটা 1 বানাবো। তো এই জন্য আমরা প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করব, করে আমরা প্রথম সারিতে লিখব। তাহলে দেখো এইটার থেকে এইটা যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে হবে 1 - a। এইটার থেকে এইটা যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে হবে 2 - a। এইটার থেকে এটা বিয়োগ করলে হবে 0। এবার আমরা দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করে দ্বিতীয় সারিতে লিখব। তাহলে এইটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে হবে -1। এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে হবে হচ্ছে -3। এটা থেকে এটা বিয়োগ করলে 0 হবে। এরপরে আছে a+2 a1। দেখো আমরা তৃতীয় কলামে 0 0 1 পেয়েছি, 2টা 0 আর একটা 1 পেলে আমরা 1 যে সারি এবং কলামে অবস্থিত সেই সারি এবং কলাম আমরা বাদ দিতে পারি। বাদ দিলে আমরা পাবো হচ্ছে এইটা 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 এটা পাবো। এবার এইটার সাথে এটা গুণ হবে, মাইনাস এটার সাথে এটা গুণ হবে। আমি এক লাইন কম করে দিলাম, আর সেটা হলো 1/2। দেখো এটার সাথে এটা যদি গুণ করি, গুণ করলে হবে হচ্ছে -3 প্লাস হবে হচ্ছে 3a। এবার মাইনাস এটার সাথে এটা গুণ হবে, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস হবে, আর তার মানে 2 - a হবে। এখন আমরা এটা ক্যালকুলেশন করব, এইটা ইকুয়াল টু লিখবো 1/2। এইখানে দেখো আমরা পাবো 2a আর -1 পাবো। দেখো আমার এইটা হচ্ছে আমার এত বর্গ একক অ্যান্সার। দেখো ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল, এখন বলা হয়েছে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেছি। এখন বলা আছে এর মান কত হলে বিন্দুগুলি সমরেখ হবে। তাহলে প্রশ্ন মতে কি হবে, সমরেখ হতে হলে ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। তাহলে লিখবো প্রশ্ন মতে এইটা = 0, আর তার মানে লিখবো 1/2a - 1 = 0। আমরা উভয় পক্ষকে 2 দ্বারা যদি গুণ করি তাহলে 2 আর 2 কাটা থাকবে হচ্ছে 2a - 1, আর 0 গুণ 2 সমান হবে হচ্ছে 0। অতএব এর মান আসে হচ্ছে 1/2। এইটা হচ্ছে অ্যান্সার। দেখো বলা ছিল যে এর মান কত হলে বিন্দুগুলি সমরেখ হবে। তুমি এর মান 1/2 হলে বিন্দুগুলি সমরেখ হবে। সহজ কথা, যে 3টা বিন্দু দেওয়া আছে এই 3টা বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বের করবে। প্রথমে ক্ষেত্রফল বের করতে বলেছিল, অ্যান্সার চলে আসছে। এবার দ্বিতীয় অংশে বলা আছে এর মান কত হলে বিন্দুগুলি সমরেখ হবে। সমরেখ হওয়ার শর্ত হচ্ছে যে ত্রিভুজের ক্ষেত্রফল = 0 হবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল = 0 লিখো, লিখে ক্যালকুলেশন করে এর মান বের করো, বের করলেই তোমার অ্যান্সার চলে আসবে। এরপরে দেখো 8-এর 2 নং বলা আছে একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এত এত এত, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। আশা করি তোমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। এবার বলা আছে দেখাও যে t = 2 অথবা t = -1/2 হলে বিন্দুগুলি সমরেখ হবে। প্রথম অংশে যে ত্রিভুজের ক্ষেত্রফল পাবে সেই ক্ষেত্রফলে তোমরা t এর মান 2 বসাবে, বসালে 0 হবে।
আবার টি এর মান -1/2 বসাবে, বসালেও 0 হবে। তার মানে আমরা টি = 2 অথবা টি = -1/2 বসানোর ফলে ত্রিভুজের ক্ষেত্রফল 0 পাচ্ছি। যদি ত্রিভুজের ক্ষেত্রফল 0 হয় তাহলে বিন্দুগুলি কি হবে? সমরেখ হবে। তার মানে আবার বলছি, প্রথম অংশে তুমি ক্ষেত্রফল বের করবে, তো এটা তো তোমরা পারবে। এবার দ্বিতীয় অংশের জন্য তোমরা টি = 2 ত্রিভুজের যে ক্ষেত্রফল পাবে সেখানে টি = 2 বসাবে, বসালে 0 আসবে ত্রিভুজের ক্ষেত্রফল। আবার টি = -1/2 বসাবে, বসালে ত্রিভুজের ক্ষেত্রফল 0 আসবে। তার মানে টি = 2 বসিয়েও ত্রিভুজের ক্ষেত্রফল 0 আসতেছে, টি = -1/2 বসিয়েও ত্রিভুজের ক্ষেত্রফল 0 আসতেছে। তাই লিখবা টি = 2 অথবা টি = -1/2 হলে বিন্দুগুলি সমরেখ হবে। আশা করি তুমি চেষ্টা করলে পারবে। এরপরে দেখো 8-এর 3 নং বলা আছে প্রমাণ করো যে এত এত এবং এত বিন্দুগুলি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল পি বর্জিত। তাহলে এই 3টা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বের করবে, ক্ষেত্রফল বের করে 4 আসলো, তাহলে কি এখানে পি আছে? তাহলে লিখে দাও যে পি বর্জিত, প্রমাণিত। এখানে প্রমাণ করতে বলছে। দেখো 3টা বিন্দু দেওয়া আছে, 3টা বিন্দু দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল বের করবে, ক্ষেত্রফল আসবে 4। বলা আছে যে ক্ষেত্রফল হচ্ছে পি বর্জিত, এটা প্রমাণ করতে হবে। তো 4 যে ক্ষেত্রফল পেয়েছে এখানে তো কোনো পি নাই, তাহলে লিখবা যা পি বর্জিত, প্রমাণিত। এখন আমি 7 নং টাইপের অঙ্ক সমাধান করাবো। দেখো বলা আছে এ বি সি ডি একটি চতুর্ভুজ। এখন চতুর্ভুজ সংক্রান্ত, চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু দেওয়া থাকলে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এই টাইপের অঙ্ক। দেখো বলা আছে এ বি সি ডি একটি চতুর্ভুজ, এর শীর্ষবিন্দু এ বি সি ডি এর স্থানাঙ্ক যথাক্রমে এত 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 এবং এত। মানে এ বি সি ডি একটা চতুর্ভুজ, এর চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এর ক্ষেত্রফল 0 হলে কে এর মান নির্ণয় করো। তাহলে আগে আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল বের করব। দেখো চতুর্ভুজের আমার 4টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, সেটা হলো এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে ক্ষেত্রফল বের করতে হবে। তো ক্ষেত্রফল বের করা একেবারে সহজ, তরমুজ কাটা পদ্ধতিতে আমরা ক্ষেত্রফল বের করব। তো দেখো সেটা হলো 1/2 ইন্টু, এবার দেখো 1 2, তাহলে আমরা লিখবো 1 2, এরপরে হচ্ছে -5 6, তাহলে লিখবো -5 6, এরপরে হচ্ছে 7 -4, এরপরে হচ্ছে কে -2। এবার প্রথমটা আমরা আবার লিখব, প্রথমটা হচ্ছে 1 2। আমরা এই পদ্ধতিতে মানে এই তরমুজ কাটা পদ্ধতিতে যে কোনো চতুর্ভুজ পঞ্চভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারি। তো দেখো আমরা স্থানাঙ্কগুলো লিখব আর প্রথম স্থানাঙ্কটা আবার এখানে রিপিট করে লিখব। এখন আমরা দেখো এইটা হচ্ছে আমার চতুর্ভুজের ক্ষেত্রফল। প্রশ্নে বলা আছে এই চতুর্ভুজের ক্ষেত্রফল সমান কি দেওয়া আছে? বলা আছে 0। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা আগে বের করি, বের করার পর যা পাবো সেটা = 0 লিখব। তাহলে দেখো বলা আছে যে চতুর্ভুজের ক্ষেত্রফল 0 হলে কে এর মান নির্ণয় করো। তাহলে আমরা এই চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তো দেখো ক্ষেত্রফল নির্ণয় করার জন্য নিয়ম হচ্ছে তরমুজ কাটার মতো এইভাবে কাটবে ফালি করে। তার মানে এইটার সাথে এইটা গুণ, এইটার সাথে এইটা গুণ, এইটার সাথে এইটা গুণ, এইটার সাথে এটা গুণ করে যোগ করবে। মানে এইটা গুণ এইটা প্লাস এইটা গুণ এইটা প্লাস এইটা গুণ এইটা প্লাস এইটা গুণ এইটা। এবার এই মাইনাস এইটা গুণ এইটা করবে, মাইনাস এইটা গুণ এইটা করবে, মাইনাস এইটা গুণ এইটা করবে, মাইনাস এইটা গুণ এইটা করবে। তাহলে এইটার এটা গুণ করলে হবে হচ্ছে 6, এরপরে প্লাস এইটার এটা গুণ করলে হবে 20, এরপরে দেখো এইটার এটা গুণ করলে হবে -14, তারপরে প্লাসে মাইনাসে -14, আর এটার সাথে এটা গুণ করলে হবে হচ্ছে প্লাস 2k। দেখো আমরা এই দিক যখন গুণ করেছি তখন হচ্ছে প্লাস দিয়েছি, এবার এই দিক যখন গুণ করব তখন হচ্ছে মাইনাস হবে। তার মানে এটার সাথে এটা গুণ করব, তার মানে মাইনাস এটার সাথে এটা গুণ করলে -10 হয়, তার মানে মাইনাসে মাইনাসে +10। এবার এটার সাথে এটা গুণ করব, গুণ করলে 6 7 42 হবে। এরপরে এটার সাথে এটা গুণ করব, তাহলে গুণ করলে হয় -4k, তার মানে মাইনাসে মাইনাসে +4k। এরপর দেখো মাইনাস এটার সাথে এটা গুণ করব, গুণ করলে হয় -2। দেখো আমরা কিভাবে গুণ করছি, এটার সাথে এটা গুণ প্লাস এটার সাথে এটা গুণ প্লাস এটার সাথে এটা গুণ প্লাস এটার সাথে এটা গুণ, মাইনাস এটার সাথে এটা গুণ 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 = 1/2। তুমি যদি এটা ক্যালকুলেশন করো তাহলে পাবে হচ্ছে 6k -18 পাবে। এবার 2 কমন নাও, কমন নিলে 2 আর 2 কাটা, কেটে গেলে হবে হচ্ছে 3k -9। তার মানে আমার চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়েছি 3k -9। এখন প্রশ্নে বলা আছে এর ক্ষেত্রফল 0 হলে, তাহলে প্রশ্ন মতে হবে 3k -9 = 0। অতএব ক্যালকুলেশন করলে কে এর মান আসে 3, তার মানে কে এর মান নির্ণয় করতে বলেছিল, এইটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো অঙ্কটা সহজ একটা অঙ্ক। বলা ছিল যে একটি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে,
বলা আছে এর ক্ষেত্রফল শূন্য হলে কে এর মান নির্ণয় করো। তো আমরা চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাই আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল বের করছি, আসছে এইটা। তার মানে এইটা ইকুয়াল টু 0 লিখছি, লিখলে আমার কে এর মান চলে আসে। এই কে এর মানটাই হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো 9-এর 2 বলা আছে এ এত, বি এত, সি এত এবং ডি এত, 4টি বিন্দু মানে 4টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এখন বলা আছে এ বি সি ডি চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো এই তরমুজ কাটা পদ্ধতিতে তুমি চতুর্ভুজটির ক্ষেত্রফল খুব সহজেই নির্ণয় করতে পারবে, নিজে নিজে চেষ্টা করো, সেক্ষেত্রেই পারবে। এখন এই দুইটা অঙ্ক সমাধান করবো। দেখো বলা আছে ত্রিভুজ এ বি সি এর বাহুগুলির মধ্যবিন্দু এত, এত এবং এত, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে কিন্তু ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেয়া নাই। তোমরা হঠাৎ করে দেখে বললে ও 3টা বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে, ও কত সহজ, মজা করে দিও অঙ্কটা। ক্ষেত্রফল নির্ণয়ের এই সূত্র বসাই দিলে অ্যান্সার হয়ে যাবে, তা না। এখানে কিন্তু বলা আছে বাহুগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে। তাহলে দেখো আমি চিত্রটা যদি অঙ্কন করি, তাহলে চিত্রটা অঙ্কন করে একটু দেখি। তাহলে এই হচ্ছে এবিসি ত্রিভুজ। দেখো এবিসি একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজ আমরা অঙ্কন করলাম। এখন দেখো বলা আছে এবিসি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু, তার মানে দেখো বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, আর সিএ বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, আর এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ। এই মধ্যবিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে দেখো মধ্যবিন্দুগুলো যদি আমরা যোগ করি, যোগ করলে আমরা একটা কিন্তু ত্রিভুজ পাবো। দেখো একটা ত্রিভুজ পেয়েছি ডি ই এফ। তো এই ত্রিভুজটার আমরা ক্ষেত্রফল নির্ণয় করব, নির্ণয় করে আমরা 4 দ্বারা গুণ করব। গুণ করলেই কিন্তু আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। কেন 4 দ্বারা গুণ করব? দেখো এই মধ্যবিন্দুগুলি দ্বারা গঠিত ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা পেয়েছি, এই ত্রিভুজটা 4টা ত্রিভুজের সমান হবে। তাই আমরা দেখো যে এই ত্রিভুজ ডিই এফ এর যদি আমরা ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে এই ক্ষেত্রফলকে আমরা 4 দ্বারা গুণ করলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল পাবো। মূল কথা হচ্ছে যে মধ্যবিন্দু, যে এই বিসি এর মধ্যবিন্দু ডি, সি এর মধ্যবিন্দু ই এবং এ বি এর মধ্যবিন্দু হচ্ছে এফ। এই মধ্যবিন্দুগুলো যদি যোগ করলে আমরা ডি ই এফ একটা ত্রিভুজ পাবো। এই ত্রিভুজটা এই 4টা ত্রিভুজই হচ্ছে সমান। সুতরাং এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করে আমরা 4 দ্বারা গুণ করলেই আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা ত্রিভুজ ডিই এফ এর হলো আমরা ক্ষেত্রফল বের করব। দেখো ডি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে? ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে 1,2, আর ই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে 4,4, আর এফ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে 2,8। আমরা সেটা লিখলাম। দেখো ডি ই এফ এই 3টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু কত হবে? ক্ষেত্রফল ইকুয়াল টু হবে 1/2। এরপরে দেখো আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক লিখবো, সেটা হচ্ছে 1, 2। এরপর ই বিন্দুর স্থানাঙ্ক লিখবো, সেটা হলো 4, 4। এরপর এফ বিন্দুর স্থানাঙ্ক লিখবো 2, 8। আর এখানে হচ্ছে 1, 1, 1। এখন আমরা এই নির্ণয়কের মান বের করব। তো বারবার তো আমরা 2টা 0 আর একটা 1 বানাচ্ছিলাম। আমরা এখন যে কোনো সারি বা কলাম বরাবর বিস্তৃতি করব। যদি আমরা এই 1 নেই, তাহলে 1 যে সারি এবং কলামে অবস্থিত সেই সারি এবং কলাম বাদ যাবে। তার মানে প্রথম সারি এবং প্রথম কলাম বাদ যাবে। এইটার সাথে এটা গুণ হবে, 4 আর 1 গুণ করলে হয় 4, আর মাইনাস এটার সাথে এটা গুণ হবে, তাহলে হয় 8। প্রথমটার চিহ্ন প্লাস, এরপরেরটার মাইনাস। এবার আমরা যদি 2 নেই, তাহলে প্রথম সারি এবং দ্বিতীয় কলাম বাদ যাবে। এইটার সাথে এটা গুণ হবে, গুণ করলে হয় 4, মাইনাস এটার সাথে এটা গুণ হবে, গুণ করলে হয় 2। এরপরে হচ্ছে প্লাস, আমরা যদি 1 নেই, তাহলে প্রথম সারি এবং তৃতীয় কলাম বাদ যাবে। এটার সাথে এটা গুণ হবে, গুণ হলে হবে হচ্ছে 32, আর মাইনাস এটার সাথে এটা গুণ করলে হবে হচ্ছে 8, ইকুয়াল টু 1/2 ইন্টু, তুমি যদি এটা ক্যালকুলেশন করো আসবে হচ্ছে 16, ইকুয়াল টু হবে হচ্ছে 8। আর তার মানে ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রফল পেলাম হচ্ছে 8 বর্গ একক। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত পাবো? ত্রিভুজ এ বিসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হবে 4 গুণ ত্রিভুজ ডিইএফ। তাহলে আমরা 4 ইন্টু ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রফল পেয়েছি 8, আর তাহলে গুণ করলে হয় হচ্ছে 32 বর্গ একক। এটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো অঙ্কটা সহজ ছিল। এরপরে দেখো 10-এর 2 এবিসি ত্রিভুজের মধ্যমাগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এত, এত এবং এত। ত্রিভুজটির ক্ষেত্রফল বের করো। তাহলে দেখো মধ্যমাগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। দেখো আমি চিত্রটা যদি অঙ্কন করি, তাহলে দেখো এই ত্রিভুজ হচ্ছে এবিসি ত্রিভুজ। এই ত্রিভুজ এ বি সি ত্রিভুজ, এই একটা মধ্যমা,
মধ্যমা হচ্ছে দেখো মানে এই এ বিন্দু হতে বিসি এর একেবারে মধ্য বিন্দুতে এটা হচ্ছে একটা মধ্যমা, এটার নাম দিলাম ডি, এটা একটা মধ্যমা, এটার নাম দিলাম হচ্ছে ই, আর এই একটা মধ্যমা, এইটার নাম দিলাম হচ্ছে এফ। এখন দেখো এই মধ্যমাগুলোর মধ্যবিন্দু দেখো এডি এর, মনে করো যে এডি এর মধ্যবিন্দু হচ্ছে মনে করো এইখানে অবস্থিত মধ্যবিন্দু, আর বিসি এর মধ্যবিন্দু মনে করো এইখানে অবস্থিত, আর সিএফ এর মধ্যবিন্দু হচ্ছে এইখানে অবস্থিত। এই মধ্যবিন্দুগুলো আমরা যোগ করলাম। দেখো এই তিনটা মধ্যবিন্দুর কিন্তু আমার স্থানাঙ্ক দেওয়া আছে, এই তিনটা মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তারপর আমরা যোগ করলে আমরা একটা ত্রিভুজ পাবো। এই ত্রিভুজের এই তিনটা বিন্দু দিয়ে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। এবার ক্ষেত্রফলকে আমরা 16 দ্বারা গুণ করব, কারণ এখানে এই ত্রিভুজের সমান মোট ত্রিভুজ উৎপন্ন হবে, এবিসি ত্রিভুজের ভিতরে 16টা ত্রিভুজ উৎপন্ন হবে, সমান ত্রিভুজ, এই ত্রিভুজের সমান মোট এবিসি এর ভিতরে 16টা ত্রিভুজ উৎপন্ন হবে। তার মানে আমরা এই বিন্দুগুলি দ্বারা এই বিন্দু এবং এই বিন্দুগুলি দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। এবার ক্ষেত্রফলকে আমরা 16 দ্বারা গুণ করব, গুণ করলে আমরা ত্রিভুজটির ক্ষেত্রফল পেয়ে যাব। এখন আমি 9 নং টাইপ করাবো। এখানে প্রশ্নগুলো অনেক বেশি লেখা, এতে ভয় পাওয়ার কিছু নাই, একেবারে সহজ অঙ্কগুলা। দেখো বলা আছে এবিসি ত্রিভুজের এবিসি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এত এত এত। তাহলে আমি আগে একটা ত্রিভুজ অঙ্কন করি। ত্রিভুজটা হচ্ছে এবিসি ত্রিভুজ। তাহলে আমরা ত্রিভুজটা অঙ্কন করলাম, এই ত্রিভুজ অঙ্কন করে ফেলছি। একটু আঁকা বাঁকা হয়েছে, তো আঁকা বাঁকা হোক, তো কোনো সমস্যা নাই। আচ্ছা, এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 3,5, তাহলে লিখবো 3,5। বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে -3,3, আর সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -1, -1। দেখো এ বি সি এই ত্রিভুজের এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এখন বলা আছে ডি ই এফ যথাক্রমে বিসি সি এ বি এর মধ্যবিন্দু, মানে ডি বিন্দু হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তার মানে বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু বলা আছে, আর ই বিন্দুটা হচ্ছে সি এর মধ্যবিন্দু, তার মানে ই বিন্দুটা হচ্ছে সি এর মধ্যবিন্দু, ই বিন্দুটা সি এর মধ্যবিন্দু হচ্ছে ই বিন্দু, আর এ বি এর মধ্যবিন্দু হচ্ছে এফ, তার মানে এ বি এর মধ্যবিন্দু হচ্ছে এফ। তার মানে দেখো বলা আছে বিসি এর মধ্যবিন্দু ডি, সি এর মধ্যবিন্দু ই, আর এ বি এর মধ্যবিন্দু হচ্ছে এফ। তাহলে বলা আছে যে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ এর ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা যদি এখানে একটা ত্রিভুজ অঙ্কন করি, এই যে ত্রিভুজ অঙ্কন করলাম, এখন বলা আছে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করো। এটার ক্ষেত্রফল তো বের করতে পারবে, কারণ তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে পারবে। এরপরে ডিই এফ এর ক্ষেত্রফল বের করতে হবে, কিন্তু কোনো বিন্দুরই স্থানাঙ্ক দেওয়া নাই, কিন্তু শর্ত দেওয়া আছে। কি শর্ত দেওয়া আছে? ডি বিন্দুটি বিসি এর মধ্যবিন্দু। তাহলে আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্কর সূত্র দিয়ে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি। দেখো আমরা যদি এই যে এই সূত্রটা, সেটা হলো x1 y1 ও x2 y2 বিন্দু দুটির সংযোগ রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র কি? ভুজদ্বয়ের যোগফল ভাগ 2, কোটিদ্বয়ের যোগফল ভাগ 2। তার মানে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। এবার ই বিন্দুটি সি এর মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র দিয়ে ই বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। এরপরে আমরা একইভাবে এফ বিন্দুর স্থানাঙ্ক বের করব। এরপরে ত্রিভুজ ডি ই এফ এর ক্ষেত্রফল বের করব, তাহলে অ্যান্সার চলে আসবে। এরপর বলা আছে দেখাও যে ত্রিভুজ এ বি সি ইকুয়াল টু 4 ত্রিভুজ ডি ই এফ। তাহলে দেখো আগে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক বের করি। তাহলে যদি আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই, তাহলে আমি একবারে সংক্ষেপে লিখতেছি ডি বিন্দুর স্থানাঙ্ক। দেখো ডি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করব, সেটা হলো যে এই ডি বিন্দুটি বিসি এর মধ্যবিন্দু। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? ভুজদ্বয়ের যোগফল ভাগ 2, কোটিদ্বয়ের যোগফল ভাগ 2। তার মানে আমরা লিখব -3 -1 ভাগ 2, কোটিদ্বয়ের যোগফল ভাগ 2, তার মানে 3 - 1 ভাগ 2, তার মানে 3 - 1 ভাগ 2। এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে -2, আর হচ্ছে এখানে আসবে 1। তার মানে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। এবার আমরা ই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। ই বিন্দুটি সি এর মধ্যবিন্দু, তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক, তাহলে আমরা ই বিন্দুর স্থানাঙ্ক কিভাবে পাবো? সেটা হলো যে ভুজদ্বয়ের যোগফল ভাগ 2, কোটিদ্বয়ের যোগফল ভাগ 2, তার মানে হবে হচ্ছে -1 + 3 ভাগ 2, কোটিদ্বয়ের যোগফল ভাগ 2, তার মানে -1 + 5 ভাগ 2,
আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে পাবো এই ক্ষেত্রে পাবো 1 আর এই ক্ষেত্রে পাবো হচ্ছে 2। তার মানে আমরা ই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। এবার আমরা এফ বিন্দুর স্থানাঙ্ক বের করবো। দেখো এফ বিন্দুটি এফ বি এর মধ্যবিন্দু, তাহলে এফ বিন্দুর স্থানাঙ্ক আমরা কত পাবো? দেখো ভুজদ্বয়ের যোগফল ভাগ 2, আর তার মানে 3 - 3 ভাগ 2 কমা কোটিদ্বয়ের যোগফল ভাগ 2, আর তার মানে 5 + 3/2। এই ক্ষেত্রে আসবে হচ্ছে 0 আর এই ক্ষেত্রে আসবে হচ্ছে 4। আর তার মানে আমরা ডি ই এফ এই তিনটা বিন্দুর আমরা স্থানাঙ্ক পেয়ে গেছি। এখন দেখো আমার তিনটা বিন্দুর স্থানাঙ্ক পেয়েছি, বলছিল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হবে 1/2। দেখো আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে দেখো এ বিন্দুর স্থানাঙ্ক 3 5, তাহলে 3 5, বি বিন্দুর স্থানাঙ্ক -3 আর সি বিন্দুর স্থানাঙ্ক -1 আর -1, আর এখানে হবে 1 1 1। তাহলে তুমি যদি এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে পাবে হচ্ছে 14। আর তার মানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল পাবে হচ্ছে 14। এরপরে দেখো আমরা ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল বের করব। তাহলে ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল ইকুয়াল টু হবে 1/2। এরপরে দেখো আমার ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়েছি -2 আর 1, আর ই বিন্দুর স্থানাঙ্ক পেয়েছি 1 2, আর এফ বিন্দুর স্থানাঙ্ক পেয়েছি 0 4, আর এখানে লিখবো 1 1 1। তাহলে দেখো আমরা ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল এইটা পাবো। এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো করলে পাবে হচ্ছে 7/2 পাবে, 7/2 বর্গ একক পাবে। দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল পেয়েছি 14 বর্গ একক, আর ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল পেয়েছি 7/2 বর্গ একক পেয়েছি। তার মানে এইটা আর এইটা হচ্ছে অ্যান্সার। দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করতে বলেছিল, আমরা 14 পেয়েছি। ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল বের করতে বলেছিল, আমরা 7/2 পেয়েছি। ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এরপর দেখাও যে ত্রিভুজ এবিসি ইকুয়াল টু 4 ত্রিভুজ ডিইএফ। তার মানে এইটা ভাগ এইটা যদি করলে আসবে 4। এবার আর গুণন করলেই তুমি এই সম্পর্কটা পেয়ে যাবে। আর কোথাও জায়গা নাই, জায়গা থাকলে একটু দেখাই দিতাম। মানে তুমি এইটা ভাগ এইটা করলে এই সম্পর্কটা পেয়ে যাবা। এইটা ভাগ এইটা করলে পাবা হচ্ছে 4। এবার আর গুণন করো, তাহলে এইটা ইকুয়াল টু এইটা পাবা। দেখবা যে দেখানো হলো। দেখো অঙ্কটা কি বলা ছিল? এবিসি ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। বলা আছে ডিইএফ যথাক্রমে বিসি সিএ এবং এবি এর মধ্যবিন্দু। এখন বলা আছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করো, এরপর ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো আগে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক বের করব। ডি বিন্দুটি বিসি এর মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দুর সূত্র দিয়ে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক বের করব। একইভাবে ই বিন্দুর স্থানাঙ্ক বের করব, একইভাবে এফ বিন্দুর স্থানাঙ্ক বের করব। এরপর ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করব, এরপর ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল বের করব। বের করলে অ্যান্সার চলে আসবে। এবার এইটা ভাগ এইটা করলে তোমার এই সম্পর্কটা চলে আসবে। এখন 11-2 নং আমি আলোচনা করব। দেখো বলা আছে ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দুত্রয় যথাক্রমে এত এত এত। তাহলে আমরা আবার চিত্র অঙ্কন করি। তাহলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব। ত্রিভুজ এই যে যাই হোক এই ত্রিভুজের শীর্ষবিন্দু হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4, -3, আর এই বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 13, 0, আর এই হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -2, 9। তার মানে এবিসি ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এখন বলা আছে ডিইএফ বিন্দু তিনটি ত্রিভুজের বাহুগুলির ওপর এমনভাবে স্থাপিত যেন এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু 2। তার মানে ডি বিন্দুটা দেখো, ডি বিন্দুটা এখানে অবস্থিত, এই হচ্ছে ডি বিন্দু, এই ডি বিন্দুটা এখানে অবস্থিত, আর এই বিন্দুটা হচ্ছে মনে করো এইখানে অবস্থিত ডিই, আর হচ্ছে এফ বিন্দুটা মনে করো এইখানে অবস্থিত। তিনটা বিন্দু বলা আছে যে ডিইএফ বিন্দু তিনটি ত্রিভুজের বাহুগুলির ওপর অবস্থিত, মানে বাহুগুলির ওপর এমনভাবে স্থাপিত যাতে সম্পর্ক আছে এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এইটা। তো দেখো এইটা ভাগ এইটা আছে, আমরা কিন্তু ভাগকে অনুপাত আকারে লিখতে পারি। তার মানে আমরা এটারে লিখতে পারবো কি বিডি ইস টু বিসি ইকুয়াল টু, মানে এইটা ইস টু এইটা ইকুয়াল টু সিই ইস টু ইএ ইকুয়াল টু আমরা লিখতে পারি এ এফ ইস টু এফ বি ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখো 2 এর নিচে কিছু না মানে 1 আছে, তার মানে 2:1 লিখতে পারি।
তার মানে দেখো আমার এইটা বিডি ইস টু ডিসি, বিডি ইস টু ডিসি ইকুয়াল টু আমরা 2:1 লিখতে পারি। তার মানে ডি বিন্দুটি বিসিকে, দেখো ডি বিন্দুটি বিসিকে তার মানে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। দেখো ডি বিডি ইস টু ডিসি, দেখো বিসি এর মধ্যে কিন্তু ডি বিন্দুটি অবস্থিত। এখন বলা আছে বিডি ইস টু ডিসি ইকুয়াল টু 2:1, মানে এইটুকু হচ্ছে 2 আর এটা হচ্ছে 1, আর তার মানে এইটুকু যদি 2 হয় তার মানে এটা হচ্ছে 1। তাহলে আমরা দেখো এই সম্পর্ক থেকে কিন্তু আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। এরপরে দেখো বলা আছে যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল তোমরা সহজেই নির্ণয় করতে পারবে। এরপরে ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল, দেখো ডিইএফ এর ক্ষেত্রফল কিভাবে বের করবে, তো স্থানাঙ্ক দেওয়া নাই, তো স্থানাঙ্ক কিন্তু আমরা এই সম্পর্ক থেকে বের করে নিব, আগে বের করে নিতে পারবো ইনশাল্লাহ। এরপরে বলা আছে দেখাও যে এদের ক্ষেত্রফলের অনুপাত 3:1, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করবে, এরপর ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল বের করবে, এরপর অনুপাত বের করবে, অনুপাত বের করলে 3:1 আসবে। তো দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল তোমরা সহজেই বের করতে পারবে। এখন মূল সমস্যা যেটা, সেটা হলো ডি বিন্দু, ই বিন্দু এবং এফ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো এখানে যে সম্পর্কটা দেওয়া আছে, এখানে যে তথ্যটা দেওয়া আছে, এখানে বিডি ভাগ ডিসি ইকুয়াল টু সি ভাগ সি ইএ ইকুয়াল টু এ ভাগ হচ্ছে এফ বি ইকুয়াল টু 2 দেওয়া আছে। তার মানে কি আমরা এইটা আছে, তাহলে আমরা এটার ভাগকে অনুপাত আকারে লিখতে পারি, মানে বিডি ইস টু ডিসি ইকুয়াল টু একইভাবে এগুলো লিখছি ইকুয়াল টু হয় হচ্ছে 2:1। তার মানে বিডি সমান হচ্ছে 2 আর ডিসি সমান হচ্ছে 1। তার মানে এটা 2 আর এটা 1 হলে তার মানে ডি বিন্দুটি বিসিকে কত 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। দেখো আমরা সূত্র জানি, সেটা হলো যে x1 y1 এবং x2 y2 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে x, y বিন্দুটি m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করলে আমরা x ইকুয়াল টু এই সূত্র জানি, y ইকুয়াল টু এই সূত্র জানি। তাহলে আমরা এই অন্তর্বিভক্তকরণের যে সূত্র আছে আমরা সেই সূত্রটা বসাবো, লিখবো ডি বিন্দুটি বিসিকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এই যে এই তথ্য থেকে আমরা পাচ্ছি বিডি ইস টু ডিসি, বিডি মানে 2 আর ডিসি মানে হচ্ছে 1, তার মানে ডি বিন্দুটি বিসিকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে পাবো, দেখো আমার হরে হবে হচ্ছে m1 প্লাস m2, m1 মানে 2 আর m2 মানে হচ্ছে 1, তার মানে 2 প্লাস 1 হরে হবে। এবার দেখো সূত্র হচ্ছে m1 x2, তার মানে m1 x2 তার মানে 2 ইন্টু -2 আর প্লাস m2 মানে হচ্ছে 1 ইন্টু দেখো m2 x1 তার মানে 1 ইন্টু 13, তার মানে লিখবো 1 ইন্টু 13 আর ভাগ হচ্ছে m1 প্লাস m2 কমা। এবার দেখো এই ক্ষেত্রেও আমার হরে কিন্তু m1 প্লাস m2, তার মানে দেখো m1 হচ্ছে 2 আর m2 হচ্ছে 1, তার মানে দেখো 2 প্লাস 1 আর দেখো আমার লবে হবে কি m1 y2, দেখো m1 y2 তার মানে 2 ইন্টু 9, তার মানে 2 ইন্টু 9 প্লাস m2 মানে হচ্ছে 1 ইন্টু দেখো m2 y1, দেখো y1 মানে হচ্ছে 0। এখন আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক বের করব। এখানে ডি বিন্দুর স্থানাঙ্ক বের করলে আসে 3 আর এখানে আসে হচ্ছে 6। দেখো আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। এইভাবে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক বের করব। এরপরে আমরা বলবো ই বিন্দুটি সিএ কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, কারণ দেখো সি হচ্ছে 2 আর ইএ হচ্ছে 1, তার মানে ই বিন্দুটি সিএ কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে আমরা ই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো। একইভাবে আমরা এফ বিন্দুর স্থানাঙ্ক বের করবো। দেখো এএফ ইস টু এফ বি, দেখো এএফ ইস টু এফ বি, দেখো এইটুকু হচ্ছে 2 আর এইটুকু হচ্ছে 1, তার মানে এফ বিন্দুটি এফ বিকে দেখো এফ বিন্দুটি এ বি রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এইভাবে এখান থেকে আমরা একই রকম ভাবে সূত্র দিয়ে এফ বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক আসলো, ই বিন্দুর স্থানাঙ্ক আসলো, এফ বিন্দুর স্থানাঙ্ক আসলো। তাহলে এবার আমরা ডি ই এফ এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করব, তারপরে ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রফল পেলাম। এবার দুইটা ক্ষেত্রফলের অনুপাত যদি আমরা বের করি তাহলে 3:1 আসবে। এটা হচ্ছে আমার দেখাতে বলেছিল। দেখো অঙ্কটা কি বলেছিল আমি সংক্ষেপে আরেকবার বলতেছি। বলা আছে এ বি সি ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এবার বলা আছে ডিইএফ বিন্দুর তিনটি ত্রিভুজের বাহুগুলোর উপর এমনভাবে স্থাপিত যেন এইটা ইকুয়াল টু 2 হয়।
মানে এখানে একটা সম্পর্ক দেওয়া আছে। এখন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করতে হবে, ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রফল বের করতে হবে। এরপরে বলা হয়েছে যে দেখাও যে এদের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 3:1। তাহলে আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সহজেই বের করতে পারবো, তার মানে একটা অ্যান্সার শেষ। এরপরে আমার ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে আমরা আগে ডি বিন্দুর স্থানাঙ্ক বের করব এই সূত্র দিয়ে, তারপরে ই বিন্দু, তারপরে এফ বিন্দুর স্থানাঙ্ক বের করব। এরপরে ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল বের করব। এরপরে আমরা দুইটা ক্ষেত্রফলের অনুপাত বের করব, বের করলে আসবে 3:1। তাহলে অঙ্কটা হয়ে যাবে। দেখো অঙ্কগুলা সহজ, আর এই অঙ্কগুলা কিন্তু আমি প্রত্যেকটা সুন্দরভাবে করে দিয়েছি। এই ভিডিওর নিচে দেখবা যে লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকেও দেখে নিতে পারো। প্রত্যেকটা এই দুইটা অঙ্ক আমি একটা পর্বে করিয়েছি, ওই পর্বটাও দেখতে পারো। ওই পর্বটায় আমি একেবারে বিস্তারিত সুন্দর করে বুঝাই দিয়েছি, যদি ওই পর্বটা দেখতে চাও দেখে নিতে পারো। এটা আসলে আমি একটু সংক্ষেপে করতেছি, কারণ যাতে তুমি পরীক্ষার আগে এই পর্বটা দেখে রিভিশন দিতে পারো। এখন 10 নং টাইপ নিয়ে আলোচনা করব, যদিও 10 নং টাইপের মাধ্যমে এই অনুশীলনের টাইপ ভিত্তিক অঙ্ক করানো শেষ। তো আমি 10 নম্বর টাইপে এই 3টা অঙ্ক একই রকমের, এবং এই 3টা অঙ্ক খুবই খুবই গুরুত্বপূর্ণ, বোর্ড পরীক্ষায় প্রায় আসে। তো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবা। দেখো বলা আছে এ বি সি ও ডি এর স্থানাঙ্ক যথাক্রমে এত 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 ও এত হলে এ বি কে সিডি রেখাংশটি যে অনুপাতে ভাগ করে তা নির্ণয় করো। দেখো এ বি সিডি 4টি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এখন বলা আছে এ বি কে সিডি রেখাংশটি যে অনুপাতে ভাগ করে তা নির্ণয় করো। তাহলে দেখো আমরা চিত্র অঙ্কন করব, সেটা হচ্ছে যে এই হচ্ছে এ বি রেখা, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে দেখো বলা আছে 1,-8, 1,-8, আর বি বিন্দুর স্থানাঙ্ক বলা আছে হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক -3,4। দেখো বলা আছে এ বি রেখাকে সিডি রেখাংশটি যে অনুপাতে ভাগ করে, সিডি রেখাংশ মনে করো এইটা হচ্ছে সিডি রেখাংশটি যে অনুপাতে ভাগ করে সেই অনুপাতটা বের করতে হবে। ধরে নিলাম এ বি কে সিডি রেখা ই বিন্দুতে ছেদ করে, তো এখন কত অনুপাতে এ বি রেখাটি ই বিন্দুকে ছেদ করে সেটা বের করতে হবে। তার মানে অনুপাতটা আমার বের করতে হবে, এই অনুপাত ইস্টু এই অনুপাত বের করতে হবে। তো দেখো আমরা এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, সি বিন্দুর স্থানাঙ্কও দেওয়া আছে। দেখো সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,7, আর ডি বিন্দুর স্থানাঙ্কও দেওয়া আছে, ডি বিন্দুর স্থানাঙ্ক 3,16। দেখো বলা আছে এ বি কে সিডি যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো, মানে এই অনুপাত ইস্টু এই অনুপাত বের করতে হবে। তো আমরা ধরে নিব যে এ বি রেখাকে ই বিন্দুটি M1:M2 অনুপাতে বিভক্ত করে। এখানে কিন্তু আমি অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত বলতে পারবো না। কেন পারবো না? কারণ এখানে আমার M1:M2 আমার অনুপাত কিন্তু আমার জানা নাই, আমার অনুপাত বের করতে হবে। M1/M2 এর মান যদি ধনাত্মক আসে তাহলে বলবো অন্তর্বিভক্ত করে, আর যদি M1/M2 এর মান ঋণাত্মক আসে তাহলে বলবো বহির্বিভক্ত করে। এই কথাটা ভালো করে মনে রাখবা। দেখো তাহলে আমরা লিখবো হচ্ছে এ বি কে সিডি রেখাংশটি ই বিন্দুতে M1:M2 অনুপাতে বিভক্ত করে। তাহলে M1:M2 অনুপাতে বিভক্ত করে, তাহলে আমরা আগে ই বিন্দুর স্থানাঙ্ক বের করব। তাহলে আমরা ই বিন্দুর স্থানাঙ্ক বের করব এই অন্তর্বিভক্তকরণের সূত্র দিয়েই কিন্তু আমরা ই বিন্দুর স্থানাঙ্ক বের করব। তো দেখো আমরা লিখব হচ্ছে এ বি কে সিডি রেখা ই বিন্দুতে M1:M2 অনুপাতে বিভক্ত করে, অতএব ই বিন্দুর স্থানাঙ্ক, তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক আমরা কত পাবো? হরে হবে হচ্ছে M1 প্লাস M2, এই ক্ষেত্রে হরে হবে হচ্ছে M1 প্লাস M2 হবে। দেখো সূত্র হচ্ছে M1x2, তার মানে M1x2, তার মানে M1 এর সাথে -3 যদি গুণ করি তাহলে হয় -3M1 প্লাস M2x1, মানে M2 এর সাথে 1 যদি গুণ করি তাহলে হবে হচ্ছে M2, আর ভাগ হবে হচ্ছে M1 প্লাস M2, কমা এরপরে দেখো M1y2, তার মানে M1 এর সাথে 4 গুণ হবে, গুণ করলে হবে 4M1, এরপর প্লাস M2y1, তার মানে M2 এর সাথে -8 গুণ করলে হবে হচ্ছে -8M2। ই বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়েছি। দেখো আমরা ই বিন্দুর স্থানাঙ্ক পেয়েছি। দেখো সি ডি ও ই বিন্দুটি একই রেখায় অবস্থিত। যদি একই রেখায় অবস্থিত হয় তাহলে এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? 0 হবে। তাহলে বলবো যে সি ডি ও ই একই রেখায় অবস্থিত। তাহলে একই রেখায় অবস্থিত হলে এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা 0 লিখবো। প্রথমে সি বিন্দুর স্থানাঙ্ক লিখবো, সি বিন্দুর স্থানাঙ্ক 0,7। এরপরে দেখো আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক লিখবো, ডি বিন্দুর স্থানাঙ্ক 3,16,
আর এরপরে আমরা লিখবো হচ্ছে ই বিন্দুর স্থানাঙ্ক, কারণ দেখো বলছে হচ্ছে সি ডি ও ই একই রেখার উপর অবস্থিত। আমি কিন্তু এইটার ক্ষেত্রে তুমি এখন মনে করতে পারো যে এ বি ই একই রেখার উপর অবস্থিত, দেখো এখান থেকে কিন্তু আমরা এই এ মানে এই রেখার থেকে কিন্তু আমরা ই বিন্দুর স্থানাঙ্ক বের করছি, তাই আমরা এইটা বলবো না, বলবো এই ক্ষেত্রে সি ডি ও ই একই রেখার উপর অবস্থিত। তাহলে একই রেখার উপর যদি অবস্থিত হয় তাহলে এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে। তার মানে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক লিখছি, এরপরে ডি বিন্দুর স্থানাঙ্ক লিখছি, এবার আমরা ই বিন্দুর স্থানাঙ্ক লিখবো। তাহলে লিখবো হচ্ছে -3m1 প্লাস m2 ভাগ m1 প্লাস m2, আর এখানে হচ্ছে 4m1 মাইনাস 8m2 ভাগ হচ্ছে m1 প্লাস m2 আমরা লিখছি। এরপরে এখানে হবে 1 1 1, এইটা ইকুয়াল টু 0। দেখো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল লিখছি, এখানে হাফ লিখি নাই, কারণ হাফ ওই পাশে পাঠালে 0 হয়ে যাবে, কারণ ওই পাশে শূন্য আছে, যেহেতু ওই পাশে শূন্য আছে তাই ওই পক্ষান্তর করলে 0 হয়ে যাবে। তাহলে আমরা দেখো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সমান 0 লিখেছি। এখন আমরা এটা ক্যালকুলেশন করব। যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে m1 m2 ইকুয়াল টু 3:1 পাবো, 3:1 পাবো। তার মানে আমরা এখানে পাবো হচ্ছে তার আগে পাবো হচ্ছে m1 ভাগ m2 ইকুয়াল টু পাবো 3, আমরা এটা পাবো 3 পাবো, 3 নিচে কিছু না মানে 1 হবে। তার মানে m1 m2 ইকুয়াল টু 3:1। দেখো আমার m1 ভাগ m2 এর মান আমরা 3 পেয়েছি, 3 হচ্ছে ধনাত্মক, যেহেতু 3 হচ্ছে ধনাত্মক তাই যে ব্যাপারটা সেটা হলো যে অন্তর্বিভক্ত করবে। m1 ভাগ m2 এর মান যদি ধনাত্মক হয় তাহলে অন্তর্বিভক্ত করবে, আর m1 ভাগ m2 এর মান যদি ঋণাত্মক হয় তাহলে বহির্বিভক্ত করবে। তো এখানে দেখো আমার m1 ভাগ m2 এর মান 3 পেয়েছি, তার মানে m1 m2 ইকুয়াল টু 3:1 পাই। তার মানে এবি রেখাকে ই বিন্দুটি 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে লিখবো যে এবি রেখাকে সিডি রেখাংশটি, দেখো এবি রেখাকে সিডি রেখাংশটি 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে দেখো আমার অ্যান্সার চলে আসছে, যে অনুপাতে অন্তর্বিভক্ত করতে বলছিল 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, অ্যান্সার চলে আসছে। দেখো অঙ্কটার এই ক্যালকুলেশনটা একটু কঠিন আছে, এই ক্যালকুলেশনটা একটু নিজে নিজে ভালো করে চেষ্টা করবা। সেটা হলো প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করবা, আবার দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করবা, এইভাবেও করতে পারো, আবার অন্যভাবেও করতে পারো। যেভাবে হোক দুইটা 0 একটা 1 আনো, এনে ক্যালকুলেশন করে m1 ভাগ m2 ইকুয়াল টু 3 পাবা। তার মানে m1 m2 ইকুয়াল টু হবে 3:1। তার মানে লিখবো হচ্ছে এবি কে সিডি রেখাংশটি, মানে এবি কে সিডি রেখাংশটি 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। কেন অন্তর্বিভক্ত করে? কারণ m1 ভাগ m2 এর মান ধনাত্মক এসেছে। দেখো অঙ্কটা কিভাবে করবে আমি আরেকবার সংক্ষেপে বলছি। দেখো প্রশ্নটা কি বলা ছিল, এ বি সি ডি 4টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এ বি সি ডি এই 4টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এখন বলা আছে এবি কে সিডি রেখাংশ, দেখো বলা আছে এবি কে সিডি রেখাংশটি যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। তাহলে আমরা ধরে নিব যে দেখো যে ধরে নিব যে এবি কে সিডি রেখাংশ ই বিন্দুতে m1 m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে আমরা অন্তর্বিভক্তকরণের যে সূত্র আছে এই সূত্র দিয়ে আমরা ই বিন্দুর স্থানাঙ্ক বের করব। তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক বের করবো, এরপর বলবো যে সি ডি ও ই একই রেখার উপর অবস্থিত, তাহলে এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান 0 লিখবো। লিখে ক্যালকুলেশন করে m1 ভাগ m2 ইকুয়াল টু 3 পাবে। তার মানে m1 m2 ইকুয়াল টু 3:1, মানে এবি কে সিডি রেখাংশটি 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তার মানে অ্যান্সার চলে আসছে। এরপরে দেখো 12 2 নং বলা আছে এ বি সি ডি বিন্দু 4টির স্থানাঙ্ক যথাক্রমে এত 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 ও এত। বলা আছে সিডি কে এবি রেখা যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। এখানে কিন্তু বলা আছে সিডি কে, তার মানে আমার প্রথমে হচ্ছে সিডি আমরা অঙ্কন করব, সিডি। দেখো সিডি কে এবি রেখা, তার মানে এ বি রেখা যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। তাহলে আমরা আগের মতোই বলে নিব যে সিডি কে এবি রেখা ই বিন্দুতে m1 m2 অনুপাতে বিভক্ত করে, m1 m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে এটা বলবো না, কিন্তু আমরা ব্যবহার করব কিন্তু অন্তর্বিভক্তকরণের এই সূত্র, প্লাসের সূত্রটা ব্যবহার করব। প্লাসের সূত্র হলে অন্তর্বিভক্তকরণ আর মাইনাসের হলে বহির্বিভক্তকরণ। আমরা কিন্তু এই অন্তর্বিভক্তকরণের সূত্র ব্যবহার করব কিন্তু বলবো না। কেন বলবো না? কারণ আমার এখানে m1 ভাগ m2 এর মান যদি ধনাত্মক আসে তাহলে বলতে হবে অন্তর্বিভক্তকরণ করে, কারণ অনেক সময় ঋণাত্মক আসবে।
তো দেখো আমরা তাহলে লিখবো যে সিডি কে এ বি রেখা ই বিন্দুতে M1:M2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, অতএব ই বিন্দুর স্থানাঙ্ক, তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক এইভাবে বের করবে। এরপরে বলবো এ ই বি একই রেখার উপর অবস্থিত, তাহলে এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান 0 লিখবে। 0 লিখে তোমরা M1:M2 সমান পাবে, মানে M1 ভাগ M2 ইকুয়াল টু পাবে হচ্ছে 2/3। দেখো 2/3 পাবে, তার মানে যদি অনুপাত করো তার মানে 2:3 আসবে। তার মানে সিডি কে এ বি রেখা 2:1 অনুপাতে অন্তর্বিভক্তকরণ করে। কেন অন্তর্বিভক্ত কেন করে? কারণ M1/M2 ইকুয়াল টু আমরা ধনাত্মক মান পেয়েছি, ঋণাত্মক মান পেলে বহির্বিভক্তকরণ বলতাম। তো আশা করি 12-2 নং অঙ্ক পারবে। এরপরে দেখো 12-3 নং, এ বি সি এবং ডি বিন্দু চারটির স্থানাঙ্ক যথাক্রমে এত 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 এবং এত। সিডি সরল রেখা এ বি রেখাংশকে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করে। এখানে বলা আছে সিডি সরল রেখা, এখানে সিডি সরল রেখা এ বি রেখাংশকে, দেখো এ বি রেখাংশকে, তার মানে আমার চিত্রের ক্ষেত্রে হবে, দেখো আমার চিত্রটা এ বি রেখাংশকে, দেখো এ বি রেখাংশকে সিডি, দেখো সিডি বলা আছে সিডি সরল রেখা এ বি রেখাংশকে, এ বি রেখাংশকে কিন্তু বলা আছে। ভালো করে এটা কিন্তু এই প্রশ্নটা কিন্তু একটু অনেক সময় তোমরা গুলাই ফেলো, যাতে গুলাই না ফেলো এই জন্য আমি চিত্রটা বলতেছি যে সিডি সরল রেখা, দেখো সিডি সরল রেখা এ বি রেখাংশকে, এ বি রেখাংশকে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। আগের অঙ্কের মতোই হবে, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে এই চিত্রটা কিন্তু তোমার বাইরে হবে, আমি যদিও ভিতরে দেখাইছি। এই ক্ষেত্রে কিন্তু তুমি অন্তর্বিভক্তকরণেরই সূত্র বসাবে, কিন্তু তোমার ক্যালকুলেশন করে M1 ভাগ M2 ইকুয়াল টু আসবে হচ্ছে -2 আসবে, -2 আসবে। তো দেখো এখানে M1 ভাগ M2 এর মান কিন্তু ঋণাত্মক, তার মানে যেহেতু M1 ভাগ M2 এর মান, মানে M1 ভাগ M2 এর মান ঋণাত্মক, সুতরাং সিডি সরল রেখা এ বি রেখাংশকে 2:1 অনুপাতে বহির্বিভক্ত করে। আমরা কিন্তু লিখবো 2:1 অনুপাতে বহির্বিভক্ত, কারণ কি এখানে M1 ভাগ M2 এর মান কিন্তু ঋণাত্মক আসবে, এই অঙ্কটার ক্ষেত্রে ঋণাত্মক আসবে। একই রকম ভাবে করো, আশা করি তোমরা পারবে। দেখো এই অঙ্কগুলো কিন্তু আমি আলাদা আলাদা পর্বে প্রত্যেকটা অঙ্ক সুন্দর করে সমাধান করে দিয়েছি, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পাবে। আর টোটাল তোমাদের সরলরেখার তৃতীয় অনুশীলনীর 40টা প্লাস আমি অঙ্ক সমাধান করিয়েছি এবং টোটাল 18টা পর্ব করিয়েছি। যদি পারো ওই পর্বগুলো দেখো। আর এই পর্বটা ছিল হাইলাইটস বলতে এই পর্বে এইখানকার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি সংক্ষেপে সমাধান করে দিয়েছি, টোটাল 10টা টাইপে ভাগ করে। আর এছাড়াও কিছু টাইপ বাদ দিয়েও মানে বে টাইপের কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলা দেখার জন্য তোমার আমার ওই 18টা পর্ব তোমাকে দেখতে হবে। তবে এই ভিডিওটা যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আমি মনে করি আমার পরিশ্রম সার্থক হবে। যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে এই চ্যাপ্টারে প্রায় তোমার 90% তোমার নখদর্পণে চলে আসবে আশা করি। তা আর বাকি 10%-এর জন্য অন্য ভিডিওগুলোও দেখতে হবে। তো এই যে আমার এই লেকচারটা অনেকক্ষণ ধরে হচ্ছে, তো তোমরা কি তোমাদের আসলে কেমন লেগেছে লেকচারটা অবশ্যই মন্তব্য করে জানাবা। আর এরকম তোমরা পোস্টমর্টেম লেকচার আরও চাও নাকি অবশ্যই জানাবা, কারণ আমি এই পর্বে ভাগ করে প্রত্যেকটা অঙ্ক করার পরেও আমি প্রথম পর্বটা সবার শেষে করি, কারণ প্রথম পর্বটায় আমি সূত্রগুলো আলোচনা করি এবং পুরা চ্যাপ্টারের যত অঙ্ক থাকে চেষ্টা করি যে সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করতে। তো আশা করি যে তোমাদের উপকারে আসবে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আসছো। এর মধ্যে অনেকে আছে যে একেবারে মাঝখানে টান দিয়ে আইসি শেষে দেখতেছো, তারা না, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো এবং উপকার পেয়েছো তারা অবশ্যই মন্তব্য করে জানাবা এবং পরবর্তীতে এরকম টাইপের ভিডিও আরও চাও নাকি অবশ্যই মন্তব্য করবা। তো যদি তোমাদের উপকারে আসে তাহলে আমার পরিশ্রম সার্থক। তো এখনকার পর্ব এখানেই শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।